আসসালামু আলাইকুম। আমি সানোয়ার হোসেন সাহেব। আজকে আপনাদের সাথে আমি আছি ইউনিভার্সিটি। আমি আছি টেক্সাস থেকে, টেক্সাস ইউএসএ। আমি ডালাসে এই মুহূর্তে অবস্থান করছি। আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাস এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছি। আমার সাথে আজকে আছেন, আপনারা তাকে চিনবেন। এখন না চিনলেও তাকে কিছুক্ষণ পর থেকে চেনা শুরু করবেন সবাই। আমার সাথে আছেন ওয়ার্ল্ড ফেমাস জায়ান্ট টেক কোম্পানি অ্যাপেল এর অ্যাকোস্টিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কারেন্ট ইন্টার্ন জনাব নুরসাদুল মামুন ভাই। উনি ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছেন। সাথে সাথে এবছর তিনি অ্যাপলে ইন্টার্ন করছেন এবং তিনি প্রিভিয়াসলি ছিলেন আমাদের বাংলাদেশের চুয়েটের ইটিই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো নুরসাদুল মামুন ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ সানোয়ার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয় আমার মনে হয় যে আমি নিজে দিলে আপনার পরিচয় কখনো আমি শেষ করতে পারবো না। তো আমি আপনাকে অনুরোধ করবো যদি আপনি নিজে থেকেই আপনার কিছু পরিচয় আমাদেরকে বলেন। শিওর। আমি নুরশেদুল মামুন। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার কক্সবাজার বিচ। আমি ছোটকাল থেকে কুতুবদিয়াতে বড় হয়েছি। ওখানে এসএসসি শেষ করার পরে আমি চিটাগংয়ে আমার ইন্টার শেষ করে চুয়েটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমি পড়ালেখা করছি 2007 ব্যাচ। এরপরে 2012 শেষ করার পরে আমি মালয়েশিয়া গেছি। ইউনিভার্সিটি অফ মালয়াতে আমি ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার মাস্টার সম্পন্ন করছি। এরপরে ওখান থেকে আসার পরে 2016 আমি চুয়েটে জয়েন করছি লেকচার হিসেবে। এরপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে আমি স্টাডি লিভ নিয়ে আমেরিকাতে ইউনিভার্সিটি অফ টেক্সাস এন্ড ডালাসে পিএইচডি করার উদ্দেশ্যে আসলাম। আমি সিআরএসএস ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি এখন। এরপরে এই বছর 2021 জানুয়ারিতে আমি ইন্টার্নের জন্য অ্যাপেলে জয়েন করছি। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয় আর কি। এখন ওখানে আছি, ভার্চুয়ালি কাজ করতেছি ক্যালিফোর্নিয়াতে। মেইনলি আমাদের ক্যাম্পাস অর্থাৎ অ্যাপেল ক্যাম্পাস হলো ক্যালিফোর্নিয়াতে কোপাটিনোতে। বাট কোভিড এর কারণে আমরা ভার্চুয়ালি এখন কাজ করতেছি। ইনশাআল্লাহ সামারে যদি কোভিড এর সিচুয়েশন বেটার হয় তাহলে হয়তো ওখানে মুভ করতে হবে। আপাতত ডালাসে আছে। ওকে, থ্যাংক ইউ মামুন ভাই বা আপনার সুন্দর পরিচয়। ছোট্ট করে আপনি আসলে আপনার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। নিজেই একটা ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড। আর মামুন ভাই যে খুবই 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 মিশুক একজন মানুষ, খুবই ভালো মানুষ। তিনি সব সময় তাকে আমার খুব বেশি ভালো লাগে। উনি অনেক হেল্পফুল। তো আমরা আশা করবো আজকে উনি ওনার এই যে এত বড় একটা অর্জন, এই অর্জনের পিছনে তার পিছনের গল্প কি, তার ফিউচার প্ল্যান কি, তিনি কারেন্টলি কি কি করছেন, এই সব কিছু নিয়ে আমরা আজকে তার কাছ থেকে কথা শুনবো। এবং আই বিলিভ মামুন ভাই উড বি সো জেনারাস যে উনি আমাদের সবকিছু শেয়ার করবেন। এবং ছোট ছোট খুঁটিনাটি জিনিস যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বা আমাদের আমাদের আমরাও কোনো একটা সময় তার মতো একটা পজিশনে, ইভেন আমরা তাকেও সারপ্রাইজ করে চলে যেতে পারি মাঝে মাঝে, এরকম একটা পজিশনে হয়তো চলে যেতে পারবো। তো চলুন মামুন ভাই, আমার ফার্স্ট কোশ্চেন, আমি আপনার সাথে কথা বলার জন্য আজকে অনেক উৎসাহিত, উৎসুক, অনেক কিছু জানতে ইচ্ছে করছে। আমার প্রথম কোশ্চেন যে আপনার ছোটবেলায় কি এরকম ইচ্ছা ছিল, বা ছোটবেলা থেকেই কি ইচ্ছা ছিল আপনি অ্যাপেলে জব করবেন, বা আপনি মাইক্রোসফটের মতো, ফেসবুকের মতো ভালো প্রতিষ্ঠানে, নাসার মতো প্রতিষ্ঠানে আপনি জব করবেন? আর এটা পরে এসে আপনার সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়েছে? এটা আসলে আমরা অনেক সময় মনে করি যে একটা মানুষের ছোট থেকেই যদি একটা ইচ্ছা না থাকে, ছোট থেকেই যদি টার্গেট না থাকে, সেটা ফুলফিল করা যায় না। নাকি আপনি যে এইখানে আসলে আসার পিছনের গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন, যে পিছনে আপনি জাস্ট, এরপর আমরা প্রসিডিউর শুনবো, বাট আপনার ওই মেন্টাল যে প্রিপারেশনের ব্যাপার, সেইটার কথা জানতে চাচ্ছি স্পেশালি।
ধন্যবাদ। আসলে ছোটকাল থেকে তো সবকিছু স্বপ্ন একবারেই শুরু হয় না, স্বপ্ন শুরু হয় স্টেপ বাই স্টেপ। সত্যি কথা বলতে আমি যখন ছোট ছিলাম অথবা আমার চাইল্ডহুডে, আমি তো জানতাম না মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান অথবা অ্যাপেলের মতো প্রতিষ্ঠান বা গুগলের মতো প্রতিষ্ঠানে জব করা যায়। সেই কুতুবদিয়া থেকে বা কক্সবাজার থেকে বা বাংলাদেশ থেকে একজন এসে আমি অন্ততপক্ষে কাজ করার সুযোগ পাবো, সেই চিন্তা ভাবনা হয়তো ছিল না। সাথে সাথে আর জানতামও না প্রসিডিউর গুলো জানতাম না। আমার স্বপ্ন শুরু হয়েছে আস্তে আস্তে। তো আমার ফার্স্টেই স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব। ইভেন আমার এখনো মনে আছে, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, স্কুলে আমাদের রচনা লিখতে হতো বা ইংলিশে এসে লিখতে হতো। আমি সবাই আমি দুটা জিনিস লিখতাম, হয় ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার হব, এই দুটার মধ্যে কোনো একটা লিখতাম। আমি কখনো আমার ডাক্তার হওয়ার স্বপ্ন লিখি নাই, আমি সবসময় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন লিখতাম। জানি না কেন, সেটা আমি জানতাম না যে আমি একদিন ইঞ্জিনিয়ার হব, বাট আমি সবসময় লিখতাম ইঞ্জিনিয়ার হব। তো ওখান থেকে আমার শুরু। আমি আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করি আমি একজন ইঞ্জিনিয়ার হব। আমি যখন এসএসসি পাস করলাম তখন চিটাগাং চলে আসলাম। চিটাগাং আসার পর দেখলাম পথটা অনেক বেশি রোড, এত সহজ না একজন ইঞ্জিনিয়ার হওয়া বাংলাদেশের মতো প্রতিষ্ঠানে। এর মধ্যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি যদি বলি, তাহলে গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলাতে যদি আমাদেরকে জয়েন করতে হয়, এডমিশন পেতে হয় অনেক বেশি টাফ। এবং চারপাশে থেকে সবাই কম্পিটিশন, অনেক কম্পিটিশন। সেই কম্পিটিশন পারে দিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চিন্তা করলাম বৃথাই মনে হয় যাবে। কিন্তু একটা মনের মধ্যে একটা সাহস ছিল, যেখানে যাব কষ্ট করব, এছাড়া কিছু নাই। আল্লাহর রহমত এবং কষ্ট, এই দুটো যদি সাথে থাকে তাহলে কোনো কিছু আটকাতে পারে না। সেই জন্য আল্লাহর রহমত, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার কষ্ট যেন সফল করো। এইভাবে আগালাম, আল্লাহর কাছে দোয়া করতেছি। সাথে সাথে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে, আমি যেখানে থাকি না কেন আমার সর্বোচ্চ চেষ্টা করব, এটা ছিল আমার সবচেয়ে বড় শক্তি। সেজন্য আমি কষ্ট করা শুরু করলাম, দেখি না কতটুকু যাওয়া যায়। হয়তো অনেক ভালো কলেজ যেগুলো আছে ওরাও যেতে পারে, আমরাও যেতে পারি। আমরা একটা সবাই ভুল ধারণা যেটা থাকে, ভালো কলেজে পড়লেই মনে হয় আমরা ভালো একটা জায়গা যেতে পারবো বা এডমিশন পাবো, এটা ভুল। এসএসসি ইন্টার ভেরি কতটুকু করে সেটা আমরা অনার্সে একটু ভেরি করে, যখন এডমিশন টেস্ট যদি পয়েন্ট, যেহেতু আমাদের পয়েন্ট সিস্টেম আছে সেজন্য ভ্যারি করে। বাট যদি পয়েন্ট ঠিক থাকে তাহলে যে কোনো জায়গায় অ্যাডমিশন পাওয়ার জন্য নিজের প্রসেসটা যথেষ্ট। সেজন্যই আমার লক্ষ্য ছিল যেখানে যাব 1 থেকে 5-এর মধ্যে থাকবো, এটা আমার সবসময় লক্ষ্য। ইভেন এটা যদি একদম লোয়ার একটা কলেজে হতে পারে, আবার একটা হায়ার প্রতিষ্ঠানও হতে পারে বা হায়ার ইনস্টিটিউশন হতে পারে, যেখানে যাব 1 থেকে 5-এর মধ্যে থাকবো। সবসময় টার্গেট, আলহামদুলিল্লাহ হয়তো বা এটা ফুলফিল করতে পেরেছি। ইভেন আমার এখনো মনে আছে, আমি যেখানে কোচিং করতাম আমি ওটাকে টার্গেট হিসেবে নিতাম। আমি এখানে কোচিং করতেছি, সেখানে হতে পারে অনেক ভালো ভালো কলেজের স্টুডেন্ট থাকবে, বাট আমি যে কোনো কলেজে হতে পারি, আমাকে পজিশনের মধ্যে থাকতেই হবে, 1 থেকে 5-এর মধ্যে থাকতেই হবে। এইভাবে আমি আগাই। দেখলাম যে আলহামদুলিল্লাহ যেখানে কোচিং করতেছি সেখানে আমি আমি চিরাং কলেজের স্টুডেন্ট না, আমাদের চিরাং এর মধ্যে সবচেয়ে ভালো কলেজ যেটাকে আমরা ধরি চিরাং কলেজ। এখন আমি যখন প্রাইভেট পড়তেছিলাম দেখি সব চিটাগাং কলেজের স্টুডেন্ট, এটা একটা আমার জীবনের কাহিনী। তো আমাদের একজন প্রফেসর ছিলেন চিটাগাং কলেজে, উনি মহসিন কলেজে ছিলেন আই থিঙ্ক, নাজিম স্যার, এবং আলামিন স্যার ছিলেন ফিজিক্সের, উনি চিটাগাং কলেজের। কারণ নাজিম স্যারের কাছে এত স্টুডেন্ট, উনি চিটাগাং কলেজ স্যার নেন না, চিটাগাং কলেজ অথবা মহসিন কলেজ, এই দুইটা কলেজ ছাড়া উনি নিতেন না, কখনো স্টুডেন্ট নিতেন না। কারণ হচ্ছে ওনার কাছে এত পরিমাণ স্টুডেন্ট। অনেক রিকোয়েস্টে আমি ওনার কাছে গেলাম এবং ওনার কাছে কোচিং করা শুরু করলাম। সেখানে টার্গেট নিলাম যেখানে চিটাঙ্গলে স্টুডেন্ট থাকুক আমি ওখানে ফার্স্ট হব, এবং আল্লাহর রহমতে আমি একটা পর্যায়ে এসে ওখানে ফার্স্ট হয়েছি। এবং স্যার এত খুশি হয়েছিলেন তখন, উনি বলছিলেন তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং এই বিশ্বাসটা আমার এখনো পর্যন্ত অনেক ইন্সপায়ার করে আমাকে। আমি যেখানে যাবো আমাকে আটকাতে পারবে না যদি আল্লাহর রহমত থাকে। এটা সবচেয়ে বড় জিনিস, আল্লাহর রহমতটা। আমি ইন্টার লাইফ শেষ করলাম, শেষ করার পরে চুয়েটে অ্যাডমিশন টেস্ট দিলাম। চুয়েটে আলহামদুলিল্লাহ আমার ইলেকট্রিক্যালে চলে আসলাম। ইলেকট্রিক্যাল অ্যাডমিশন পাওয়ার পর ওখানে দেখেছি সব স্টুডেন্টের ম্যাক্সিমাম এনডিসির, নটর ডেম কলেজের।
চিরাং কলেজে, তারপর অন্যান্য কলেজে কিছু ছিল, ওখানেও সে টার্গেট শুরু করলাম, আমাকে 1 থেকে 5-এর মধ্যে থাকতেই হবে যে কোনো ওয়েতে। ওটা করে আমার যারা ফ্রেন্ড আছে ওরা জানে অনেক আমি কি পরিমাণ স্ট্রাগল করছি শুধুমাত্র পজিশনে থাকার জন্য। কারণ আমি যেহেতু ইউনিভার্সিটির টিচার এখন, সো আমি জানি যারা প্রথম দিকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ভালো করে, ওদের প্রতি একটা গুড ইমপ্রেশন চলে আসে স্যারদের। তো সেই রেসপেক্টে আমি যদি ফার্স্টের দিকে থাকতে পারি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কষ্ট করি, অবশ্যই আমার প্রেরণা ছিল আমি ভালো কিছু করতে পারবো। এর পরবর্তীতে ইজিলি হয়ে যায়, কারণ হচ্ছে ওই ইন্সপাইরেশন থেকে আমি ফার্স্ট হলাম এবং ফার্স্টের দিকে পজিশনে ছিলাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে। এখন যদি থার্ড সেমিস্টারে আমি ডাউনের দিকে যাই, কখনো যাওয়া হয় না। দুইটা কারণে, একটা হচ্ছে ছাত্রদের ইন্সপাইরেশন, সেকেন্ড হচ্ছে নিজের একটা ইন্সপাইরেশন। আমি যদি এখন পিছনে চলে যাই এখন কি হবে। কিন্তু কিছু ব্যতিক্রম আমি দেখছি আমার স্টুডেন্টের মধ্যে। আমার একটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ছিল, পরবর্তীতে খুব ওর পজিশনটা খুব খারাপ ছিল, ওটার জন্য আমার খুব খারাপ লাগতো। আমি প্রায় সময় আমার স্টুডেন্টকে বলতাম, যেটা আনএক্সপেক্টেড ছিল। শেষ করার পরে ইউনিভার্সিটি যখন শেষ করলাম 2012-এ, আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম ফাইনাল ইয়ার এক্সাম, এর আগে আমার একটা মালয়েশিয়া থেকে আমার একটা ভাই আমাকে ফোন করলো, ফোন করে বলে তুই তো মনে হয় না ইয়াতে আসবি, মালয়েশিয়া আসবি, তবুও আমাদের এখানে একটা স্কলারশিপ আছে, একটা নতুন প্রফেসর জয়েন করছেন, উনি খুবই ভালো, ইউএসএ থেকে জয়েন করছেন, উনি ইউএসএ থেকে পাস করে এখানে জয়েন করছেন, তুই চাইলে এখানে আসতে পারিস। আমার বড় ভাই, আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। হয়তো ওটার জন্য আমার মোর এডুকেশন অথবা ক্যারিয়ার মোডটা অনেক ঘুরে গেল। হুমায়ুন ভাই, উনি এখন চুয়েটেরই টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি তখন মালয়েশিয়া ছিলেন। উনি বলার পর আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেললাম। তখন কিন্তু আমার ফাইনাল ইয়ার লাস্ট দিকে, তো এক্সাম শুরু হয় নাই। ওই স্যারের সাথে কথা বললাম, কথা বলার পরেই আমি উনি অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে আমার ছিল না পাসপোর্ট তখন। খুব দ্রুত আমি পাসপোর্ট শেষ করে, কাজ শেষ করে, পাস করার 1 মাসের মধ্যে আমি মালয়েশিয়া চলে গেলাম। তাহলে আমি টার্নিং পয়েন্ট গুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে অনেকে চিন্তা করে আমি পাস করার পর চিন্তা করব কি করব, চিন্তা করে দেখবো আমি কি করব এখন, এরপর হয় জব করব নাহলে বাইরে যাব। আমাদের টার্গেটটা আগেই রাখতে হবে, আমি কি করব। আমাকে 1 বছর আগে থেকে চিন্তা করতে হবে, আমি কি বাইরে যাব নাকি এখানে জব করব। সো বাংলাদেশের জব কম্পিটিশনে যাওয়ার আমার সুযোগ হয় নাই। আমি সাথে সাথে পাস করার সাথে সাথে আমার ফ্রেন্ডরা যখন চিন্তা করতেছিল কি করবে, তখন আমি বাইরে চলে গেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে গিয়ে আমি আমার মাস্টার শেষ করছি। আলহামদুলিল্লাহ, ওখানে গিয়ে আমি আমার সেই গোল 1 থেকে 5-এর মধ্যে থাকা, সেটা ঠিক করে রাখতে পারছি, এবং আমি ওখানে ডিস্টিংশন অ্যাওয়ার্ড পাইছি, যেটা পুরো ইউনিভার্সিটির মধ্যে আমরা 2 জন অ্যাওয়ার্ড পাইছিলাম আমাদের ব্যাচের মধ্যে, ফুল ইউনিভার্সিটি। আমি সবচেয়ে সৌভাগ্যবান হচ্ছে আমরা, কারণ 2 জনে ছিলাম বাংলাদেশি, ওখানে অ্যারাউন্ড 40 or 50 কান্ট্রিজ এর স্টুডেন্টরা ছিল, আমরা 2 জনে বাংলাদেশি। আমি ফার্স্ট হয়েছিলাম, উনি সেকেন্ড হয়েছিলেন, আমার বড় ভাই। 2 জনে ইলেকট্রিক্যাল থেকে। শেষ করার পরে আমি ওখান থেকেই জিআরএ পড়ালেখা শুরু করি, মাস্টার্স করতেছি আর জিআরএ পড়তেছি। জিআরএ পড়ার সাথে সাথে আমি ইউএসএ তে অ্যাপ্লাই করলাম। মাস্টার্স করার সময় আমার প্রফেসর ছিল খুবই হেল্পফুল। আমি বায়োমেডিক্যাল নিয়ে কাজ করতেছিলাম, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস নিয়ে। আমি যখন ইউএসএ তে অ্যাপ্লাই করলাম, আমি একটা ইউনিভার্সিটিতে এডমিশন পেলাম। এর সাথে সাথে বলে রাখি, আমি যখন আমার একটা জার্নাল আমি IEEE ট্রানজিশনে সাবমিট করার সেকেন্ড রিভিউয়ার কাছে যখন গেল, সেকেন্ড এডিশন যখন আসলো, সেকেন্ড রিভিশন যখন আসলো, ওই এডিটর যিনি ছিলেন আমার পেপারের, উনি আমাকে ইমেল করলেন একদিন সকালে, বললেন যে তুমি কি পিএইচডি করতে চাও কিনা আমার আন্ডারে। উনি ছিলেন কানাডা থেকে। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, একজন এডিটর, চিফ এডিটর, উনি আমাকে ইমেল করছেন পিএইচডি করবো কিনা। কেন আমাকে ইমেলটা করলো, উনি আমার পেপারের কোয়ালিটি যখন দেখলো যে কোয়ালিটি ভালো, তাহলে এই স্টুডেন্টের যোগ্যতা আছে। তাহলে এখানে একটা টার্নিং পয়েন্ট, কারণ হলো আপনি যদি ভালো একটা কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে কেউ লুফে নিবে, ডেকে নিবে। ওটা ছিল আমার আরেকটা টার্নিং পয়েন্ট। সো আমি ওনার সাথেও কাজ করলাম কিছুদিন।
সাথে সাথে আমার টার্গেট ছিল আমি ইউএসএ আসবো, আমি অন্য কোথাও যাব না। সেজন্য আমি কিছুদিন পরে ওই অফারটা রিজেক্ট করে দিই। আমি ইউএস এর একটা অফার অ্যাকসেপ্ট করি, ইউনিভার্সিটি অফ মিজোরি কানসাসের অফার অ্যাকসেপ্ট করার পরে আমি সেপ্টেম্বরের দিকে আসার কথা। আমি ডিসেম্বরে আমার মাস্টার শেষ হয় এবং কনভোকেশন শেষ হয় 2015-এর। আমি তারপর আমি বাংলাদেশে আসলাম, চিন্তা করলাম আমি 5-6 মাস থাকবো বাংলাদেশে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি একটা ইউনিভার্সিটি জয়েন করার কথা, পোর্ট সিটি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কয়েক মাসের জন্য। কিন্তু এর মধ্যে আমার একজন স্যার, সম্মানিত স্যার, চুয়েটের একজন প্রফেসর, উনি আমাকে অফার দিলেন চুয়েটে জয়েন করার জন্য। বলছে তুমি চুয়েটে জয়েন করো, আসো। সো উনি আবার ওটা বলার পরে আমি ওখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ওখানে হয়ে গেল ইটি ডিপার্টমেন্টে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে জয়েন করার পরে, যেহেতু ওখানে জয়েন করে ফেলছি, আরো এটার অনেক কাহিনী আছে, আমি ওই লম্বা কাহিনীতে যাচ্ছি না, যেহেতু রিক্রুটমেন্টের বিষয়, ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের বিষয়। এরপরে ওখানে থেকে আমি আমার লেকচারের টাইম 1-1.5 বছর মতো শেষ করলাম। এরপর আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে আমি ইউএসএর দিকে আসলাম। ইউএসএ এসে আমি এখানে আমার পিএইচডি শুরু করলাম। পিএইচডি শুরু করার সাথে সাথে এখানে চিন্তা করলাম এখানে মাস্টার্সও পাওয়া যায়, সাথে সাথে আমি যদি একটু কষ্ট করি আমি আরেকটা মাস্টার্স দিতে পারবো। তো আমি কেন কষ্ট করব না, আমার চিন্তা হলো কেন কষ্ট করব না। তো ইউটু ডালাসে আমি আবার সেকেন্ড মাস্টার্সের জন্য, পিএইচডির সাথে সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। এক্ষেত্রে আমাকে 33 ক্রেডিটস বেশি করতে হবে, অর্থাৎ 10টা কোর্স আমাকে বেশি করতে হবে। সো আমি 10টা কোর্স বেশি করলাম, সাথে মাস্টার্সটাও নিয়ে নিলাম। আমার মাস্টার্স কমপ্লিট হয় নাই, আর এক সেমিস্টার করলে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমার 8টা কোর্স শেষ, কোর্স ওয়ার্ক 24 ক্রেডিটস, বাকিটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে নেক্সট সেমিস্টারে। এরপরে লাস্ট ইয়ার যখন আমি পিএইচডি ফার্স্ট ইয়ারে, তখন চিন্তা করলাম আমার তো ইন্টার্নে যেতে হবে বা জব করতে হবে। সো আমি অ্যাপ্লাই করি। তখন কিছু আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে কিভাবে অ্যাপ্লাই করব ইন্টার্নের জন্য বা কোন কোন পজিশনে যাব, কিভাবে, আমি জানি না ওরা কি ব্যাকগ্রাউন্ড কি চেক করে। ফার্স্ট ইয়ার আর ইন্টার্ন পাওয়া সম্ভব না। তখন আমি প্রফেসরকে বললাম, প্রফেসর বলল তোমার কোন কোন জায়গায় জব করার ইচ্ছা আমাকে বললো। উনি হচ্ছে আমার আরেকজন ইন্সপিরেশন, খুবই ভালো মানুষ, জন হ্যানসেন, অসাধারণ মানুষ। আমার দেখা দুজন বেস্ট প্রফেসরের মধ্যে আমার এই প্রফেসর পাইছি আমি, আর আমার মাস্টার্স সুপারভাইজার পাইছি, দুজনে অসাধারণ। এরপরে আমি ওনাকে লিস্ট দিলাম এই জায়গায় জব করতে চাই আমি। ঠিক আছে তুমি অ্যাপ্লাই শুরু করো। আমি অ্যাপ্লাই শুরু করলাম লাস্ট ইয়ারে, সবখানে ইন্টারভিউ দিলাম। আমি ইন্টারভিউ প্রসিডিউর গুলো পরে আসতেছি। ইন্টারভিউ দেওয়ার পরে দেখলাম যে আমার অবস্থানটা আমি যাচাই করলাম। আমি কিন্তু গতবার ইন্টারভিউ দিয়েছি ইন্টার্নে যাওয়ার জন্য না, জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য, কোন ধরনের পরীক্ষা হয়, এক্সামে কি কি কোয়েশ্চেন করে, এবং সেই বেসিসে যাতে আমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে পারি। নর্মালি আমরা ইন্টার্নে যাই 3rd ইয়ারে গিয়ে অথবা 4th ইয়ারে গিয়ে। আমি আমার বেসিস যাচাই করে ফেললাম এবং কি কি কোয়েশ্চেন করে আমি জেনে ফেললাম। গত 1 বছর ধরে আমি সেভাবে প্রিপারেশন নিচ্ছি, আমার কি কি প্রবলেম আছে এবং কি কি জায়গা ডেভেলপ করতে হবে। করার পরে আমি আরেকটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, সেটা হচ্ছে স্টারকি লাস্ট ইয়ারে। এটা একটা হিয়ারিং এড কোম্পানি। আমি যদি হিয়ারিং এড নিয়ে কাজ করি, হিয়ারিং এড কোম্পানিতে দুর্ভাগ্যক্রমে কোভিড এর কারণে তারা ইন্টার্নশিপটা ক্যান্সেল করে দিল। সো আমি একটু কষ্ট পেলাম। এরপর আবার শুরু করলাম আমার সেই টার্গেট। আমার আমরা ওয়ার্ল্ডের জায়ান্ট কোম্পানি, 5টা জায়ান্ট কোম্পানিকে আমার প্রেফারেন্স, সেগুলো নিয়ে আমি পড়ালেখা শুরু করলাম। এই উদ্দেশ্যে আমি অ্যাপ্লাই করলাম। আলহামদুলিল্লাহ অ্যাপেল থেকে আমাকে কয়েকটা ইন্টারভিউ করে ওখানে বললো যোগদান করতে। আমি দিয়েছিলাম 4 মাসের একটা ইন্টার্নের জন্য, ওরা আমাকে লাস্টে 7 মাসের ইন্টার্ন অফার করে। সো আমি অফারটা লুফে নিই, আলহামদুলিল্লাহ ওখানে আছি, এই আর কি। আচ্ছা মামুন ভাই, সুন্দর, মানে হচ্ছে আমি যতটুকু এক্সপেক্ট করি নাই তার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে গেছি। আপনার ছোটবেলা থেকে শুরু করে একদম বড়বেলা পর্যন্ত
এই যে চা খাচ্ছেন এখন, এই যে পুরা স্টোরিটা আমরা জানতে পেরেছি। আমার কিন্তু খুব একটা মজা লেগেছে, আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে। আমি যেখানেই যাব আমি হচ্ছে ফার্স্ট ফিফথ মানে ফার্স্ট 5 পজিশনের মধ্যে থাকবো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্সপিরেশন আই থিংক। এরপর হচ্ছে আপনি আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমার খুব আর ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে এক্সেপশনাল ছিলেন, ছোটবেলা থেকেই অনেকটা এক্সেপশনাল। যেখানে হচ্ছে খুব সম্ভবত ওনার নামটা আমি ভুলে গেলাম, স্যার, যিনি স্যার ছিলেন শুধু চিটাগাং কলেজে, মহসিন কলেজে স্টুডেন্ট স্যার নিতেন না, ওই স্যারের ওখানে যখন আপনার ফার্স্ট প্লেস করলেন। আহ, নাজিম স্যার, নাজিম উদ্দিন স্যার, নাজিম সবাই স্যার, শ্রীরাম কলেজে নাজিমউদ্দিন কেমিস্ট্রি স্যার। আচ্ছা, আমি ফার্স্ট টাইম শুনলাম, যেহেতু আমি হচ্ছে আপনার এরিয়ার না, এই যারা জন্য আছে। হ্যাঁ, চিটাগাং মানুষজন অবশ্যই চিনবেন তাকে, আর কক্সবাজারের মানুষজন তাকে অবশ্যই চিনবেন। নাজিমউদ্দিন স্যার, ওনার কাছে যখন আপনি ফার্স্ট প্লেস করলেন ফ্রম এ ডিফারেন্ট কলেজ, দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি খুব ভালো ইন্সপিরেশন ছিল। আমার মনে হয় ওইটাই হচ্ছে আপনার ফার্স্ট টার্নিং পয়েন্ট, আই বিলিভ, আমি জানি না। তারপরে হচ্ছে একটু আমি যদি একটা জিনিস অ্যাড হ্যাঁ, করি, যে ইন্সপিরেশনটা, একদিন উনি উনি আমাদের একটা জারণ বিজারণে কিছু ম্যাথ ছিল, আচ্ছা, যা ম্যাথের মধ্যে কিছু ইকুয়েশন লিখে সলভ করতে হয়। উনি একটা ইকুয়েশন দিয়েছিলেন, বললো এটা সলভ করতে হবে বিদ্যুতের গতিতে, লাইট অফ ইলেকট্রিসিটিতে। উনি বলা শেষ, আমার লেখা শেষ, আমার আনসার আমি দিয়ে দিলাম। তখন সবাই কোয়েশ্চেন তুলতেছে, কিন্তু আমি তখন আনসার লিখে পেলাম, লিখে যখন দিয়ে দিলাম, তুমি যে বিদ্যুতের চেয়ে দ্রুত। আমার সত্যি এখনো পর্যন্ত এটা মজা লাগে, এটা নিয়ে আমি আমি কিন্তু হচ্ছে এখন মামুন ভাইকে এখন থেকে এই যে সিক্রেট জানতে পারলাম, মামুন ভাইকে কিন্তু এখন আমি আর কি বিদ্যুৎ বলে ডাকতে পারি, মানে হচ্ছে যে ভেলোসিটি অফ লাইট, ফাস্টার দ্যান ভেলোসিটি অফ লাইট। আপনারা মনে জানবেন যে 3 into 10 to the power 8 kilometer or meter per second, maybe. Okay, faster than বিদ্যুৎ। আচ্ছা, আমার মনে হয় যে আপনার লাইফে পুরোটা লাইফই হচ্ছে সাকসেস, সাকসেস এন্ড সাকসেস। সব জায়গায় সাকসেস। আমরা এই পর্যন্ত শুনেছি আপনি কিভাবে অ্যাপেলে গিয়েছেন, অ্যাপেলে কিভাবে ভাইবা দিয়েছেন, অ্যাপেলে কিভাবে করছে, এটা একটু পরে আসবো। তার আগে আমি একটু শুনতে চাই যে আমরা যেহেতু মনে করেন যে আমরা হচ্ছে পিছনের স্টাডি স্টুডেন্ট, আমরা হচ্ছে আমাদের সিজিপিএ কম, আমরা হচ্ছে আপনার সবসময় সব জায়গায় আপনাদেরকে, আপনার কিন্তু দুইটা জায়গায় আমি শুনেছি, সেটা হচ্ছে যে আপনার ভার্সিটি জব হচ্ছে আপনাকে ডেকে নিয়ে গিয়ে দিয়েছে। এরপরে আপনি হচ্ছে মালয়েশিয়াতে মাস্টার্স করেছেন, এটা স্কলারশিপ আপনার নিজে অর্জন করতে হয় না, আপনাকে বলেছে কেউ, আপনি সরাসরি অ্যাপ্লাই করেছেন, হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে আহ, যে প্যাথটা ছিল সেটা কিন্তু অনেকটাই স্মুথ। আই বিলিভ যে আপনি অনেকটাই স্মুথ প্যাথ পার করে এসেছেন। তো আমরা যারা হচ্ছে, যারা একটু হচ্ছে ওই যে একটু ঘুমান করতাম ভার্সিটিতে, গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াইতাম, আমার যেমন একটা অভ্যাস ছিল গার্লফ্রেন্ডের পিছনে দৌড়ানো, এই তো সময়গুলো নষ্ট করেছি, খেলেছি। তো এই যে ব্যাপারগুলো ছিল, আমাদের জন্য সাজেশনটা কি হবে, যে আপনাদের স্মুথলি পার হয়ে গেছেন, তো আমাদের জন্য সাজেশনটা কি হবে? থ্যাংক ইউ সারোয়ার। আসলে আমরা সবাই সাকসেস স্টোরিটা দেখি, যখন আমরা কেন জানি যে একটা মানুষ সাকসেস মিন্স ওর পাথগুলা অনেক বেশি ইজি ছিল, এটা আসলে ঠিক না। কারণ আমরা সাকসেসফুল মানুষ থেকে স্টোরিটা শুনি এবং সাকসেসফুল স্টোরিগুলো শুনি, সেজন্য আমাদের মনে হয় ওনার পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নাই। একজন মানুষ যখন ভালো রেজাল্ট করে, আমরা শুধু ভালো রেজাল্টটা দেখি, ভালো রেজাল্টের পিছনে যে কাহিনীগুলো থাকে ওটা কেউ জানে না এবং কেউ এটা উন্মুক্ত করে না, আমরা ওপেনও করি না, স্বাভাবিক। যেমন আমার ফ্রেন্ড, যে যদি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বয়ের দিকে দেখি ইউনিভার্সিটিতে, সবসময় বলবে কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল, কিচ্ছু পারে না, পরীক্ষা খারাপ হয়েছে, ফেল করব, এটা কমন ডায়লগ। আচ্ছা, কিচ্ছু পড়ি নাই, সারাদিন কিচ্ছু পড়ি নাই, কিন্তু ওর ওখানে ওর রুমে যে থাকে সে জানে ও কি পড়ছে। হ্যাঁ, আপনার টাইম লাইন হচ্ছে সকাল 12টা থেকে দিন অথবা রাত পর্যন্ত, ওর টাইম লাইন হচ্ছে সারা রাতটাই, অথবা রাতের পর, যে ফজর নামাজের পরের টাইমটাই হচ্ছে ওর টাইম। কারণ হচ্ছে ও এমন টাইমে পড়া হয়তো বা যেটা আপনি জানেন না, অর্থাৎ না পড়ে, কাজ না করে, কষ্ট না করে কেউ সামনের দিকে আগাতে পারে না। সিমিলারলি যাদের আমার যেমন সাকসেসের স্টোরি আছে, তেমনি অনেক রাফ স্টোরি আছে যেটা পিছনে থাকে। সব সময় সব সাকসেসের পিছনে এই জিনিসটা থাকে। সেক্ষেত্রে কোনো কিছুতে শেষ বলে কোনো কথা নাই, যেখানে শেষ সেখানে শুরু। যখন সবাই বলে এইখানে আমরা শেষ, কিন্তু আমরা শুরুটা সেখানে, সেখান থেকে শুরু করতে হবে।
নেভার এন্ডিং, এন্ড বলে কোনো কিছু নাই, ওখান থেকেই শুরু করতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে যেটাই আপনার উইক পয়েন্ট সেটাকে স্ট্রং পয়েন্ট। ইফ এনিওয়ান সেজ দ্যাট ইট ইজ ইউর উইক পয়েন্ট, টার্ন ইট টু আ স্ট্রং পয়েন্ট। তাই ওটাকে আপনাকে স্ট্রং পয়েন্ট ধরে আগাতে হবে। যেমন যাদের সিজিপিএ কম, সে তাদেরকে আমি বলি ইউএসএ ইজ দ্য বেস্ট প্লেস ফর দ্যাম। মানে স্টুডেন্টদেরকে একটা কথা বলি, যাদের সিজিপিএ কম তারা ফার্স্ট ইউএসএ যাবে। কারণ হলো যাদের সিজিপিএ বেশি তারা মনে করে না আমি বাংলাদেশে জব পাবো, ইজিলি জব পাবো বা অন্যান্য জায়গায় জব পাবো, তারা কিন্তু আসতে খুব লেট করে। কিন্তু যারা সিজিপিএ কম ওরা চিন্তা করে আমি তো বাংলাদেশে জব পাবো না, বা জব পেলেও অনেক কষ্ট হবে, তো আমি জিআর এর জন্য প্রিপারেশন নিই। কারণ ইউএসএ পিএইচডি প্রোগ্রামটা হলো সবগুলো কম্বিনেশন, বা মাস্টার্স প্রোগ্রাম হলো সবগুলোর কম্বিনেশন। তো তাই তারা জিআরই অথবা অন্যান্য দিকে চেষ্টা করে চলে আসতে পারে। যাদের সিজিপিএ কম তাদের ক্ষেত্রে কয়েকটা অপশন আছে পিএইচডি ইউএস এর জন্য। ইউএসএ তে পিএইচডি প্রোগ্রামটা হলো একটা কম্প্যাক্ট প্রোগ্রাম, সিজিপিএ, রিসার্চ, জিআরই, টুফেল সবগুলো কম্বিনেশন। একটাতে যদি আপনি খারাপ করেন বাকিগুলোতে আপনি ভালো করেন, তাহলে দেখবেন আমরা পিএইচডি প্রোগ্রাম অনেক আগায় যেতে পারবেন। আমি এই ক্ষেত্রে একটা স্টোরি বলবো না, আমার একটা লাইভ কাহিনী, আমার ফ্রেন্ডের লাইভ স্টোরি। সে কিছুদিন আগে সে ছিলেন আমাদের কম্পিউটার সায়েন্সে, ও হয়তো ওর স্টোরিটা অনেক জায়গায় বলছে সেজন্য আমি বলতেছি। সরি, ও ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট তাকে আমি কখনো মেকানিক্যাল জিনিস নিয়ে কাজ করতে দেখি নাই। সারাদিন ছিল প্রোগ্রামিং নিয়ে। সে সিজিপিও ভালো ছিল না, আমি কত সিজিপি সেটা জানি না, অ্যারাউন্ড 3 নিচেও হতে পারে উপরেও হতে পারে, আই এম নট শিওর। এরপরে সে আস্তে আস্তে দেখলাম কিছুদিন আগে স্ট্যাটাস পেলাম, হি ইজ নাও ইন গুগল, Oh, জাস্ট wow. few days before or 2 or 3 months before। সে এখন গুগলে কাজ করে, সে মেকানিক্যাল থেকে পাস করা, সে প্রোগ্রামিং শেষ করলো, এরপরে সে এখন গুগলে জব করে। সো ফুল টাইম জব করে, সে মাস্টার শেষ করে ফুল টাইম জবে ঢুকে গেছে গুগলে। সো নেভার এন্ডিং, কখনো লাইফকে মনে করবো না এখানেই শেষ। আর যে কোনো পজিশন থেকে গুগল, মাইক্রোসফট, আমি যখন এগুলো প্রসিডিউর গুলো বলবো তখন ওখানে একটা জিনিস বলবো, ওরা কখনো সিজিপিএ জিজ্ঞেস করে না বা কখনো দেখেও না। আপনার এসএসসি ইন্টার সার্টিফিকেট তো আমরা কখন যে দেখছি, আমি মাঝে মাঝে ভুলে যাই আমি এসএসসি তে কত পাইছিলাম বা এইচএসসি তে কত পাইছিলাম। যদি আমার এসএসসি এবং এইচএসসি দেখে তাহলে আমাকে ওরা জব দিবে না। যেটা আমাদের বাংলাদেশে দেখে, যেটার জন্য আমরা বারবার ইউনিভার্সিটি গুলোকে বলতেছিলাম যখন ইউনিভার্সিটি টিচার নিয়োগ হয়, কেন আপনি এসএসসি এবং ইন্টার দেখবেন, একটা পজিশনে একটা পয়েন্ট দেখবেন, আপ টু মার্ক পয়েন্ট, বাট আমরা এটাকে প্রায়োরিটি দেওয়ার কোনো কারণ নাই এসএসসি ইন্টারকে। একইভাবে ইউনিভার্সিটির রেজাল্টটাও এখানে দেখে না, ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দেখে না যে আমরা ইউনিভার্সিটিতে সিজিপিএ কত ছিল, 3.2 ছিল না 3.9 ছিল, এটা কখনো দেখে নাই। ওরা শুধু দেখে আপনার কাজটা কি, আপনি কি কাজ করছেন, কি রিসার্চ কাজ করছেন, প্লাস আমরা এখন স্কিলটা কি, আপনি যে ফিল্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেই ফিল্ডে আপনার স্কিল কতটুকু আছে। আপনি বাংলাদেশ থেকে আসছেন নাকি ইসরায়েল থেকে আসছেন নাকি অন্য জায়গা থেকে আসছেন সেটাও দেখে না, শুধু দেখে আপনার মাথায় কি আছে। আপনার মাথায় যদি জিনিস ঠিকই যে ব্যাকগ্রাউন্ড জন্য ওরা রিক্রুট করবে সেই জিনিসটা থাকে, তাহলে ইজিলি দে ক্যান হায়ার ইউ, নাথিং এলস, দে উইল নট লুক ফর এনিথিং। ওকে মামুন ভাই, আমি কিন্তু একটা জিনিস খুব বেশি ইন্সপায়ার্ড। আমার সিজিপিএ কিন্তু হচ্ছে আপনার ফ্রেন্ডের সিজিপিএ এর মতো, অ্যারাউন্ড 3। তো আমি হচ্ছে তাহলে হচ্ছে যারা অ্যারাউন্ড 3 তারা কিন্তু আসলে জিনিয়াস। আচ্ছা, জাস্ট ফর ফান, মজা করছিলাম একটু। মামুন ভাই আমার খুব পরিচিত একজন মানুষ, উনি হচ্ছে ইউএস আমাকে অনেকভাবে হেল্প করছেন, উনি আমাকে অনেকভাবে সাহায্য করছেন। তো মামুন ভাই, আমরা আরেকটা জিনিস হচ্ছে খুব ইজিলি জানতে চাই, আপনি আমাদের অনেক সাজেশন দিচ্ছেন। আপনি যখন কথা বলেছিলেন, আপনি যখন হচ্ছে আমাদেরকে প্রসিডিউর বা প্যাথ বলছিলেন, তখন হচ্ছে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত রেখেছেন, তারপরে হয়তো পরের পয়েন্টটা এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা চুম্বক অংশ, আজকে আমাদের কথা বলার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ যেটা, সেইটাতে আমরা যাবো। সেটা হচ্ছে আমার মনে হয় যে
আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে ইউএসএ চলে এসেছেন, আপনি হচ্ছে পিএইচডি করছেন, আপনি ইন্টার্ন হিসাবে জয়েন করবেন। এই যে ইন্টার্নের পরে নট অনলি অ্যাপল, আমি শুধু অ্যাপলের কথা বলবো না, ভালো ভালো জায়ান্ট যেগুলো আছে যেমন নাসা হতে পারে, তারপরে হচ্ছে আপনার ফেসবুক হতে পারে, মাইক্রোসফট হতে পারে, ইভেন স্পেস এক্স হতে পারে, অথবা আপনি বোয়িং এর কথা বলতে পারেন, আমি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বলছি, ফোর্ড হতে পারে। এই যে ভালো যেগুলো কোম্পানি, পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস যেগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো ওদের অ্যাজ এ ইন্টার্ন আপনার রিক্রুটিং প্রসিডিউরস কি, রিক্রুটিং প্রসিডিউরস এর আগে আহ, আমি আসলে আপনাকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে what are the required skills, recruiting procedures plus what are the required skills। এই যে স্কিল গুলো যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে হচ্ছে, যদিও এটা হচ্ছে জব অনুযায়ী, আই নো দ্যাট জব অনুযায়ী স্কিল গুলো ভ্যারি করবে। তারপর হচ্ছে একটা ওভারঅল স্কিলের কথা যদি বলেন, যে আমাদের আন্ডার গ্র্যাড থেকে বা আগে থেকে বা আমরা যারা মাস্টার্স করছি, মাস্টার্স যারা করছে, আমরা যারা পিএইচডি করছি, তাদের কিভাবে একটু প্রিপারেশন নেওয়া উচিত, এবং একই সাথে আপনি যদি বলেন তাদের রিক্রুটিং প্রসিডিউরস গুলো কি, এইটা একটু আমরা ব্রডলি নট শর্টলি অ্যাকচুয়ালি এটা একটু বিস্তারিত জানতে চাই, কারণ এই জায়গাটাই হচ্ছে আমাদের সবার একটু আহ আগ্রহ বেশি, আই বিলিভ। থ্যাংক ইউ সানোয়ার। আমি দুটা প্রসেসই বলবো। প্রথম হচ্ছে ধর রিকোয়ারমেন্ট স্কিলটা কি, এরপর হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি, এবং সেটার জন্য আমাকে কি কি জিনিস দরকার হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে যেটা তুমি বললা, সেটা হচ্ছে ওরা জব টু জব ভেরি করে রিকোয়ারমেন্ট স্কিল গুলা, কিন্তু বেসিক কিছু তো স্কিল আছে। এক নাম্বার যেটা হলো, যে তুমি যে ফিল্ডে থাকবা, আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো আরেকজন সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমাদের কিছু সফটওয়্যার আছে। যদি সফটওয়্যার বেসড কাজ হয় তাহলে এখানে ম্যাক্সিমাম আমরা যারা মাস্টার্স অথবা পিএইচডি করে ঢুকি বা ইন্টার্নের জন্য ঢুকি বা ফুল জবের জন্য ঢুকি, সফটওয়্যার স্কিলটা অনেক বেশি দরকার। সো আমি যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল হলে যে ইলেকট্রিক্যাল সফটওয়্যার গুলো শিখবো সেটা না, আমার এই রিলেটেড অন্যান্য সফটওয়্যার গুলা, অর্থাৎ ইলেকট্রিক্যালে আমরা আর নাম শুনি নাই, আর ইউজ করে নর্মালি ম্যাথমেটিশিয়ানরা, ডাটা অ্যানালাইসিস্টরা অথবা সিএসসি এর ব্যাকগ্রাউন্ডরা। সো আমি যদি আর প্রোগ্রামিং শিখি, ওটা আমার কাজে দিবে। একটা জিনিস আমরা রাখতে পারি, সেটা হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ অথবা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো আপনাকে নিরাশ করবে না, সেটা এক জায়গায় কাজে দিবে। আমরা জাভা প্রোগ্রাম যারা এখন তো ইলেকট্রিক্যাল এবং সিএসসি আসলে মার্স হয়ে গেছে, সবকিছু এখন একই ডিরেকশনে যায়। সেক্ষেত্রে আমরা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি তত শিখবো, বাট একটু একটু সবখানে শিখে কোনো লাভ নাই। যেটা শিখবো সবচেয়ে ভালো করে শিখবো। আর আমাকে দেখতে হবে, আমার সিনিয়র ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, দেখতে হবে বর্তমানে মার্জিং যে সফটওয়্যার গুলো আছে অথবা ইন্ডাস্ট্রিতে কি কি সফটওয়্যার ইউজ হচ্ছে। আমি যদি আমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে বলি, সেই ক্ষেত্রে আমরা ম্যাথল্যাব ইউজ করে আসছি ইউনিভার্সিটিতে রিসার্চ টুল হিসেবে। বাট আমি যতক্ষণ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেছি বা ওখানে কাজ করতেছি, তখন দেখছি ওরা পাইথন ইউজ করে অনেক বেশি। তো পাইথন, তাহলে আমাকে পাইথন সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আমাদের ইউনিভার্সিটি গুলো এখন পাইথনের দিকে অনেক বেশি ফোকাস দিচ্ছে। আমি অনেক রিকোয়েস্ট করি ইউনিভার্সিটিকে, মাঝে মাঝে বলি স্যারদেরকে ওদিকে ফোকাস করেন, কারণ ইন্ডাস্ট্রি এখন পাইথনের দিকে চলে গেছে। কারণ হলো পাইথন ওপেন সোর্স এবং ইন্ডাস্ট্রি ইজিলি ইউজ করতে পারে, এবং প্যাকেজ অ্যাভেলেবল প্যাকেজ আছে। পাইথনের প্যাকেজ গুলা খুবই সফিস্টিকেটেড অ্যান্ড অ্যাভেলেবল, যেটা ম্যাথল্যাবের ক্ষেত্রে সম্ভব না। ম্যাথল্যাব আমরা লাইসেন্স না থাকলে কাজ করতে পারি না, কিন্তু পাইথনের ফ্রি ভার্সন অ্যাভেলেবল। অনেকে বলতে পারে আমি ক্র্যাক ভার্সন ইউজ করি, ইউএসএ ক্র্যাক ভার্সন অ্যালাউড না, এখানে পেইড। সো আমরা ওইটা বলতে পারি না। এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে আমাকে অনেক বেশি জোর দিতে হবে, এবং এই জিনিসটা ওরা দেখে কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে। দুই নম্বরে হলো আমার রিসার্চ, বা আন্ডার গ্রেড থেকে যদি আমি একটু ভালো রিসার্চ করতে পারি সেক্ষেত্রে ভালো। আমি যারা স্যাররা দেখছেন ওদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যেটা আমরা করি আন্ডার গ্রেডের লটারির মাধ্যমে টিচার স্টুডেন্টদেরকে প্রজেক্ট ডিস্ট্রিবিউট করি। এটা আমার সবচেয়ে বেশি অপছন্দের, কারণ হলো একটা স্টুডেন্টদের পছন্দ থাকতে পারে, যখন একটা স্টুডেন্টকে চাপিয়ে দেওয়া হয় একটা প্রজেক্ট বা একটা টপিক, তার এর মধ্যে কোনো ইন্টারেস্ট থাকে না। সে হয়তো আন্ডারগ্রেড শেষ করলো, কিন্তু মাস্টার্সে যখন যাবে তার কিন্তু রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা দেখে,
ওই ফিল্ডে কিনা, কোন ফিল্ডে সে অ্যাপ্লাই করতেছে, সে হয়তো বা তার ইন্টারেস্টেড ফিল্ডে অ্যাপ্লাই করছে, বাট তার যদি ওটাতে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, সেজন্য তার স্কলারশিপ পাওয়াটা খুবই টাফ হয়। তাহলে একটা স্টুডেন্ট সে যদি আন্ডারগ্রেডে তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ যে ইন্টারেস্টটা পেয়ে যায়, তাহলে সে সেটা নিয়ে কন্টিনিউ করতে পারে এবং বাকি পার্টটা অনেক বেশি ইজি হয়ে যায়। আমরা যারা টিচার আসছি ওনারা এই জিনিসটা অনেক বেশি ইজি করে দিতে পারে আমাদের স্টুডেন্টদের জন্য। কারণ আমাদের টিচারের কাজ হলো স্টুডেন্টদেরকে যত বেশি সাপোর্ট দিতে পারে। স্টুডেন্টদেরকে কষ্ট দিয়ে, বা আমি যদি বাহাদুরি বলি, আমার বাসায় যেটা আমি টিচার সেটা আমি বলতে পারতেছি, বাহাদুরি করে আমার স্টুডেন্টদের জন্য কোনো লাভ হয় না। সেজন্য আমার স্টুডেন্টদেরকে যত বেশি সাপোর্ট দেওয়া যায়, আমার ওয়ার্ল্ডের দিকে দেখে ওয়ার্ল্ড কি চায় এবং কোনটা আমার স্টুডেন্টদের জন্য ভালো হবে, সেই জিনিসটা যদি করতে পারি তাহলে আমার জন্য সবচেয়ে ভালো, আমার স্টুডেন্টদের জন্য ভালো। তাহলে এই প্রোগ্রামিং স্কিল এবং রিসার্চ স্কিল, এই জিনিসটা সবচেয়ে বেশি দেখে যারা মাস্টার্স এবং পিএইচডি যায়। তো আমি যদি আন্ডারগ্রেডে কয়েকটা, একটা অথবা একটা পেপার বলবো অথবা দুইটা পেপার, কনফারেন্স পেপার যদি করতে পারেন, দ্যাটস এনাফ ভবিষ্যতের জন্য। এরপরে আপনি রিসার্চের দিকে, আপনার যে টপিক সেটার উপর ফোকাস দেন, আর আপনার যে স্কিল গুলো সেটার উপর ফোকাস দেন, অর্থাৎ আপনার প্রোগ্রামের স্কিলের উপর ফোকাস দেন। আর যে টপিকের দিকে যাবেন, অর্থাৎ যে রিসার্চ ইন্টারেস্টের দিকে যাবেন, ওই কাজগুলো বেশি, ওই জিনিসগুলো ভালোভাবে পড়েন, তাহলে সেই জিনিসটা অনেক বেশি কাজে দিবে। তাহলে এই দুইটা জিনিস মেইনলি দেখে ওরা। এখন প্রসিডিউর যখন যাব তখন হয়তো এই রিকোয়ারমেন্টের জিনিসগুলো আরো চলে আসবে, রিকোয়ারমেন্ট গুলা। প্রসেস এরপর যাব প্রিপারেশনে। প্রসেসে ফার্স্ট আপনাকে, যদি আমি ইন্টার্ন খুঁজেন, তাহলে আপনাকে চলে যেতে হবে লিঙ্কডইনে। আমরা সবাই ফেসবুক ইউজ করি, বাট লিঙ্কডইন প্রোফাইলটা অনেকের আপডেটেড না। সব জব সার্কুলার গুলো আসে লিঙ্কডইন থেকে। এখন লিঙ্কডইন প্রোফাইলটা আমরা কিভাবে আপডেট রাখবো এবং কিভাবে আমরা জব সার্কুলার গুলো ইজিলি পাবো, এটার জন্য লিঙ্কডইনের আমি একটা জিনিস বলতে পারি, এখানে ইউএসএ তে ম্যাক্সিমাম জব লিঙ্কডইনের মাধ্যমে হয়। অর্থাৎ কোন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে ডাকবে, সেটা খুবই রেয়ার কেস, খুবই কম। কারণ অ্যারাউন্ড 1000 সিভি পড়ে একটা পোস্টের জন্য বা 5টা পোস্টের জন্য। ওখান থেকে ওরা কি চুজ অ্যান্ড পিক অ্যান্ড চুজ এই পদ্ধতি বেছে নেয়, কারণ 1000 সিভি দেখে কাজ করা সম্ভব না। এক্ষেত্রে আমি লিঙ্কডইনে কানেক্ট করতে পারেন, সেক্ষেত্রে সেটা অনেক বেশি বেটার হয়। কিভাবে কানেক্ট করবেন সেটা আমি একটা টিপস বলে দিচ্ছি। কেউ একজন পোস্ট করলো, আপনি টার্গেট সেট করবেন, আপনি কোথায় যাবেন, আপনি কোন কোম্পানির দিকে যাবেন, বা কোন কোম্পানিগুলো আপনি ইন্টারেস্টেড, কোন কোম্পানির দিকে আপনি ইন্টারেস্টেড, সেই কোম্পানিগুলোকে আপনি আপনার প্রোফাইলে রাখবেন। সাথে সাথে এই কোম্পানিতে জব করে ওরকম লোক খুঁজবেন, ওরকম আপনার এর মধ্যে লিঙ্কডইনের মধ্যে খুঁজে ওদেরকে রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠা দেখা যাবে ইন্টারনেট পজিশন যখন খালি হয়, ওপেন হয়, অথবা যখন ফুল টাইম জবটা ওপেন হয়, তখন ওরা পোস্ট দেয়। আপনি ওদেরকে বেশি বেশি কমেন্ট করেন, লাইক দেন, কমেন্ট করেন এবং মেসেঞ্জারে যোগাযোগ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং দিস থিংস। আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, এরকম আমি চিন্তা করছিলাম কিভাবে ওদেরকে পটানো যায়, আমরা বাংলা ভাষায় যদি কিভাবে পঠানো যায়। একজন পোস্ট করলো, উনি ছিল ফেসবুকের রিকোয়ারমেন্টের জন্য পোস্ট ওপেনিং আছে এরকম পোস্ট করলো। আমি চিন্তা করলাম ওনার সাথে কিভাবে কথা বলবো, ওনাকে প্রথম ওখানে কমেন্ট করলাম, যে কমেন্টে রিপ্লাই দেয় না। এরপর মেসেঞ্জারে ওনাকে মেসেজ দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পোস্টিং দিস থিংস। এটা বলার পরে কিছুক্ষণ কথা বলার পরে উনি বলে যে আর ইউ ইন্টারেস্টেড, হ্যাঁ আমি তো অবশ্যই ইন্টারেস্টেড। ওনাকে তখন বলছি প্লিজ সেন্ড ইউর সিভি। এরা কিন্তু ভেরি ফ্রেন্ডলি হয়, এরা খুবই ফ্রেন্ডলি। সো যখন আমি সিভি দিলাম, কয়েকদিন পরে দেখেছি আমাকে কল দিচ্ছে, আপনার ইন্টারভিউর জন্য আমাকে ইমেল করছে। ওরা কি করে, একজন এমপ্লয়ি যখন একটা সিভি ফরওয়ার্ড করবে, 99% আপনি গ্যারান্টি থাকতে পারেন যে যদি আপনার সিভির কোয়ালিটি ঠিক থাকে, তখন ইজিলি এটা আপনি পেয়ে যাবেন। মানে কি, ইন্টারভিউর জন্য কল পাবেন। ইন্টারভিউর জন্য কল পাওয়া হচ্ছে সবচেয়ে টাফ।
সো ইন্টারভিউর জন্য কল পেলে আপনি বাকিটা তো আপনার উপরে, আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন। তাহলে এইভাবেই প্রোফাইল গুলাকে আপডেট রাখতে হবে। আপডেট রাখার সাথে সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। যত বেশি কানেক্টিভিটি তত বেশি জব। বেশি বেশি কানেক্টিভিটি বাড়াতে হবে। একইভাবে যে প্রফেসর খুঁজে যারা পিএইচডিতে আসতে চায়, ওরা প্রফেসর খোঁজার জন্য লিঙ্কডইনে প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, ওনাদের সাথে কথা বলতে পারে। একটা প্রফেসর হয়তো বা উনি রিপ্লাই না দিতে পারেন 1-2 দিনের মধ্যে, সেক্ষেত্রে যদি একটা কাজ করতে পারেন সেটা হলো ওনার কিছু রিসার্চ পেপার পড়ে ওনাকে বলতে পারেন আমি আপনার এই রিসার্চ পেপারটা পড়ছি। এটা যখন বলেন তখন এমন কোনো প্রফেসর নাই যে রিপ্লাই দিবে না। সিমিলার কেস এখানেও হতে পারে। যখন একটা এমপ্লয়িকে দেখবেন কোন একটা ইন্ডাস্ট্রির ভালো ভালো জায়গার ফেসবুক, মাইক্রোসফট বা যেখানে আপনার ইচ্ছা, সেখানকার যখন এমপ্লয়িকে দেখবেন ও প্রোফাইলটা চেক করে নেবেন। প্রোফাইল কোন ফিল্ডে কাজ করছে, কোন ইউনিভার্সিটিতে কাজ করছে, এইভাবে সবগুলো দেখে একটা পয়েন্ট বের করবেন কথা বলার উদ্দেশ্য। আমরা তো সবাই জানি, আমরা যে কোনো কারোর সাথে কথা বলতে হলে যে কোনো একটা পয়েন্ট খুঁজে নিই। একইভাবে এখানেও একই জিনিস প্রযোজ্য। যে কোনো একটা পয়েন্ট খুঁজে নিয়ে অথবা ওনার রিসার্চ ফিল্ডটা দেখে বলবো যে আমি এই ফিল্ডে ইন্টারেস্টেড, আমি এই ফিল্ডে এই কাজ করছি, আমি আপনাদের এখানে জব করার জন্য খুবই ইন্টারেস্টেড, এখানে এখন ওপেনিং আসছে কিনা, এই জন্য কথা বলতে পারেন ইজিলি। বাট অ্যাপ্রোচটা বেস্ট হতে হবে। আমি যে কোনো মুহূর্তে মেসেজ দিয়ে বলতে পারেন না যে আমি এখানে জব করব বা আমাকে এটা জানান। আপনি ওনার সাথে আগে একটু নেটওয়ার্ক বিল্ডিং করবেন। যত নেটওয়ার্ক বাড়াবেন তত বেশি আপনার লাভ। তাহলে নেটওয়ার্ক, এই জিনিসগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর বিষয়। এরপরে এদের প্রসিডিউরের মধ্যে পোস্টিং হওয়ার পর নেটওয়ার্ক থেকে আপনি অ্যাপ্লাই করলেন। তো দুভাবে অ্যাপ্লাই করা যায়, ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা যায় অথবা আপনি নেটওয়ার্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। নেটওয়ার্কের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটি অনেক বেশি হওয়ার পরে ওরা আপনার ইন্টারভিউর জন্য কল করবে। ইন্টার্নের জন্য বলে তাহলে 2 রাউন্ডস ইন্টারভিউ or 3 রাউন্ডস ইন্টারভিউ, ডিপেন্ডস অন। ওরা ফোন কল, 2টা ফোন কল, ইউজুয়ালি ফোন কল হতে পারে অথবা ভিডিও কলিং হতে পারে। ফোন কল করার পরে ফার্স্ট ইন্টারভিউ ইউজুয়ালি হয় আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডের উপরে, বা যদি আমরা যারা পিএইচডি ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করি ওদের হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ডের উপরে, কোন ফিল্ডে রিসার্চ। আমরা অনেকে মনে করি ওখানে মনে হয় এই ফিল্ডে নিয়ে কাজ করে, আমাকে ওই ফিল্ড নিয়ে জিজ্ঞেস করবে, বা ওদের কোম্পানিগুলো, যেটা আমরা আমাদের ইউনিভার্সিটি না আমাদের ইন্ডাস্ট্রিগুলো দেখি, আমরা যে ইন্ডাস্ট্রি যাই এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি কি জানেন ওটা জিজ্ঞেস করে আমাদের, বা আমাদের এখানে কি কাজ আপনি জানেন কিনা। এরকম একটা নাটক আছে, সুন্দর নাটক, মোশাররফ করিমের। সে বলছিল আমি যদি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি তাহলে আমি ইন্টারভিউতে কেন আসছি, আমি এখানে ইন্টারভিউ দেওয়ার পর আমি জব করার পর জানবো যে আপনার এখানে কি কাজ হয়। সো এইখানে এই জিনিসটা দেখে না, এখানে দেখে আপনি কি কাজ করছেন, ওই ফিল্ডে আপনার ইন্টারেস্ট, আপনি ওই কাজের মধ্যে কতটুকু ইন্টারেস্টেড আপনার কাজের মধ্যে, এবং ভালো কি কাজ করছেন, এবং এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। তো আপনার রিসার্চ নিয়ে জিজ্ঞেস করবে বা আপনার কাজ নিয়ে জিজ্ঞেস করবে, ওদের ফিল্ড নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে না, এবং এগুলো ডিসক্লোজ করবে না, ওদের কাজের কোনো ডিসক্লোজ করে না ওরা। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ, রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে কোয়েশ্চেন করে। সেকেন্ড যে ইন্টারভিউটা হয় সেখানে সবখানে একজন অথবা দুজন করে থাকে। সেকেন্ড ইন্টারভিউর মধ্যে ওরা জিজ্ঞেস করবে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং যে কোনো একটা টপিকের উপর, অর্থাৎ আপনি যে ফিল্ডে সেটার কোনো বেসিক ইনফরমেশন গুলা, অর্থাৎ বেসিক, ফর এক্সাম্পল আমি যেহেতু সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করি, আমার ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর উপরে কোয়েশ্চেন ছিল, পাইথন প্রোগ্রামিং এর উপরে কোয়েশ্চেন ছিল। এটা ভ্যারি করে, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। যেমন আমি যদি অ্যামাজনের কথা বলি, অ্যামাজন হচ্ছে 2 রাউন্ডের মধ্যে 3টা করে ইন্টারভিউ, অর্থাৎ প্রতিটা ইন্টারভিউর মধ্যে 3টা পার্ট থাকে। 1 নম্বর হলো লিডারশিপ স্কিল, 2 নম্বর হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 3rd হলো রিসার্চ ফিল্ড বা রিসার্চ ব্যাকগ্রাউন্ড। এই 3টা জিনিস নিয়ে কোয়েশ্চেন করে। তাহলে 2টা ইন্টারভিউর মধ্যে 3টা জিনিস নিয়ে কোয়েশ্চেন করে। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র প্রোগ্রামিং নিয়ে কোয়েশ্চেন করে। এখন প্রোগ্রামিংটা আমি যত বেশি ফাস্টার হবে আপনার প্রোগ্রামিং স্কিল, তত বেশি ইজিয়ার হয়। তো আপনি যদি কোনো প্রোগ্রামিং, আরেকটা জিনিস সেটা হলো প্রোগ্রামিং করতে দিয়ে ওরা বসে থাকে না। আপনি একটা প্রোগ্রামিং পারতেছেন না, একটা প্রোগ্রাম দিছে ওটা আপনি পারতেছেন না, তো আপনি করবেন না, এরকম না। আপনি যত বেশি অ্যাপ্রোচ হবেন
ফর এক্সাম্পল আমি এক লাইন করতে, আপনি প্রথমে ওরা জিজ্ঞেস করে আপনি আমাকে বলেন অ্যাপ্রোচটা কি হবে, আপনি কিভাবে আগাবেন, এই প্রোগ্রামটা করার, যে প্রোগ্রামটা দিলাম এই প্রোগ্রামটা করার জন্য আমরা অ্যাপ্রোচটা কি হবে ওটা জিজ্ঞেস করে, ওটার উপর একটা মার্ক থাকে। সেকেন্ড থাকে আপনি প্রোগ্রামটা কিভাবে করতেছেন, আপনি কমপ্লিট করতে পারতেছেন কিনা সেটার উপর একটা মার্ক থাকে। থার্ড মার্কস থাকে হলো আপনি কত ফাস্টটা করতে পারতেছেন, টাইমিংটা। 2 নম্বর হলো কত শর্ট করতে পারতেছেন, যেমন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বাইট বিটের হিসাব থাকে। তো আমি যদি 5 লাইন প্রোগ্রাম করি, একটা 2 লাইনের প্রোগ্রামকে 5 লাইন প্রোগ্রাম করি, তাহলে আমরা বাইটটা বেশি নিবে। সেই জন্য কত শর্টকাটে করতে পারে, শর্ট ওয়েতে করতে পারে, 5 লাইনের প্রোগ্রাম 1 লাইনে করতে পারতেছে কিনা ওটার উপর একটা মার্কস থাকে। সো আপনি চেষ্টা করবেন আপনি যত বেশি জিনিস পারতেছেন, কতভাবে আপনি এই 3টা ধাপের মধ্যে, 3টা স্টেপের মধ্যে আপনি কোন জিনিসটা করতে পারতেছেন। যদি 3টে করতে পারেন বেস্ট, আর যদি 3টে করতে না পারেন আপনি 1-2টা করেন, আপনি অ্যাপ্রোচটা বলেন, এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে আগান, প্রোগ্রামটা শেষ করেন। 3 নাম্বার হলো আপনি ফাস্টার এবং শর্টার করার চিন্তা করেন। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো ডিপেন্ড করে, সম্পূর্ণ ডিপেন্ড করে ইন্টারভিউয়ারের উপরে, সম্পূর্ণ ডিপেন্ড করে কোম্পানিগুলোর উপরে। তাহলে এই 2 রাউন্ড ইন্টারভিউ পরে ওরা 3rd রাউন্ডের জন্য কল করতেও পারে, নাও করতে পারে। যদি দেখে যে ক্যান্ডিডেট বেশি বা অনেক বেশি কম্পিটিটিভ, সেক্ষেত্রে 3rd রাউন্ড কল করে, 3rd রাউন্ড কল করে একটা ইন্টারভিউ নেয় আবার। এটার পরে আপনাকে এক মাস, প্রতিটা 2টা ইন্টারভিউর মধ্যবর্তী গ্যাপ হলো 1 থেকে 2 সপ্তাহ। ওটা আপনাকে একটা আগে দিয়ে ইমেল করবে, বলবে আপনার অ্যাপ্রক্সিমেট ডেট গুলো, আপনি যখন ফ্রি থাকবেন সেই ডেট গুলো দেন, সেটা আমরা দিয়ে দিই। ওদের সাথে যখন ম্যাচ হয় তখন ওই ডেটে ওরা ইন্টারভিউ ফেলে। একটা ইন্টারভিউর লেন্থ হচ্ছে 1 আওয়ার, 45 মিনিটস থেকে 1 আওয়ার, এই টাইমের মধ্যে ওরা থাকে। এই হলো সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ। 3rd রাউন্ড ইন্টারভিউতে ওরা হয় নিবে আর নিবে না, এরপর আপনাকে অ্যাপ্রোচ করে দিবে আপনি আমরা জব হয়েছে কিনা অথবা হয় নাই। সেক্ষেত্রে 2টা জিনিস হতে পারে, সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ 2 দিন পরেও আপনাকে ইমেল দিয়ে দিতে পারে, সরি উই আর ফরওয়ার্ডিং টু অ্যানাদার পারসন, উই আর নট গোয়িং ফার্দার উইথ ইউর ইন্টারভিউ, ওটা বলে দিতে পারে। আর যদি আমরা হয় তাহলে এটা সহজে বলবে না, কনগ্রাচুলেশন সহজে বলবে না, ওটার জন্য আপনাকে 1 মাস ওয়েট করতে হবে। কারণ ওরা 1 বাই 1 যায়, ইজিলি অনেক সময় 1 বাই 1 যায়, আর অনেক সময় দেখা যায় হলে মাল্টিপল যায়, সবার থেকে ইন্টারভিউ নেওয়ার পরে রেজাল্ট দেয়, ওটাও হয়। যদি আপনার জবটা পার্মানেন্ট হয় সেক্ষেত্রে ওরা আরেক রাউন্ড ইন্টারভিউতে যায়, সেটা অনসাইট ইন্টারভিউ বলে। অনসাইট সারাদিন ইন্টারভিউ থাকে, হোল ডে। তো ওখানে কয়েকটা পার্টের মধ্যে ইন্টারভিউ গুলো হয়, মানে বোর্ডের সামনে। এখানে হলো 1 বাই 1 অথবা 2 বাই 1 আমাদের স্কাইপে ইন্টারভিউ গুলো। আর ওখানে হলো অনসাইট ইন্টারভিউ, ফুল ডে ইন্টারভিউতে বিভিন্ন কিছু আপনাকে দেখবে, আপনার বিভিন্ন স্কিল গুলো দেখবে, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড গুলো দেখবে, আপনার ক্যাপাবিলিটি দেখবে, লিডারশিপ স্কিল গুলো দেখবে। সবকিছু দেখার পরে আপনাকে রিক্রুট করবে। আর যে স্যালারি সিস্টেমটা বলি, স্যালারিটা হচ্ছে সম্পূর্ণ পার্সন টু পার্সন ভ্যারি করে, নেগোশিয়েবল। আর জায়ান্ট কোম্পানিগুলো হচ্ছে অ্যারাউন্ড, ওরা ফুল টাইমে 150 থেকে 200K, দ্যাট মিনস হচ্ছে পার ইয়ারলি 2 কোটি টাকা করে স্যালারি রেঞ্জ। আর যদি ইন্টার্ন হয় তাহলে 1 থেকে 1.5 কোটি ইয়ারলি স্যালারি, এটা হচ্ছে ইয়ারলি স্যালারি। আর ইন্টার্নের জন্য যেটা, সরি ফুল টাইমের জন্য ওরা অনেক কিছু ফ্যাসিলিটি আছে, সাইনিং বোনাস আছে। তো আপনি জয়েন করলে আপনাকে 50 লাখ টাকা দিবে, যেগুলা ফুল টাইম জবের ক্ষেত্রে এরকম 20 লাখ 50 লাখ, আমি যদি বাংলা টাকায় বলি, আমরা টাকায় বলি, আর ডলারে বলি 50,000 অ্যারাউন্ড 50,000 60,000। কোম্পানি টু কোম্পানি, প্রতিটা কোম্পানি দেয়, হয়তো কম আর বেশি, 10,000 থেকে শুরু করে 50,000। আমার ফ্রেন্ড জয়েন করছে কিছুদিন আগে কোয়ালকমে, যেমন সে পাইছে 25,000 সাইনিং বোনাস জয়েন করলে এটা। এরপর হচ্ছে প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট আছে, একটা প্রফিট বোনাস দেয়। এরপরে শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দেয় 50,000K অথবা 50 লাখ টাকার শেয়ার, অথবা 60 লাখ টাকার শেয়ার, অথবা 1 কোটি টাকার শেয়ার দেয় ইয়ারলি। আমি জায়ান্ট কোম্পানিগুলোর কথা বলতেছি। এভাবে অন্যান্য কোম্পানিগুলো ওদের যে পলিসি আছে তার মধ্যে ওরা দেয়। আর এই ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করতে পারেন, প্রোগ্রামিং গুলো আমরা কিভাবে শিখবো, কোন কোন ধরনের প্রোগ্রামিং কোয়েশ্চেন করে থাকে সিএসসি এবং ইলেকট্রিক্যালদের জন্য আমি বলতেছি। এর আগে আমি একটা জিনিস বলে রাখি, সব এখন আমরা যেটা মনে করি জায়ান্ট কোম্পানিগুলা
ইউজুয়ালি কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল হায়ার করে স্ট্রং। তারা সব ধরনের সাবজেক্ট থেকে হায়ার করে। যেমন আমি কালকেই দেখলাম একজন আমার একটা ফ্রেন্ড, সেটা মেকানিক্যাল, অনেকজন দেখছে মেকানিক্যাল থেকে হায়ার করছে। ওরা জার্নালিজম থেকে হায়ার করে। এরপর অন্যান্য কোম্পানি, অন্যান্য ব্যাকগ্রাউন্ড, আর্কিটেকচার, একটা মোবাইল ডিজাইন করার জন্য তো অবশ্যই আর্কিটেকচার লাগবে, আর্কিটেক্ট লাগবে। ওটা 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 ওরা ওটা করে। যেমন ইংলিশ, ওদের যেমন অ্যাপেল ইউনিভার্সিটি আছে, আমরা হয়তো অনেকে জানি না অ্যাপেল ইউনিভার্সিটি, আমিও জানতাম না। অ্যাপেল ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারনাল ইউনিভার্সিটি, ওদের ইন্টারনালি এটা হ্যান্ডেল করে, বাইরে কোনো স্টুডেন্ট নেয় না ওরা। অ্যাপেল ইউনিভার্সিটি আছে, ওখানেও বিভিন্ন সাবজেক্ট আছে, ওরা ওখানকার জন্য রিক্রুটমেন্টে যায়। এরপর সব ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে ওরা রিক্রুট করে থাকে, সব ফিল্ড থেকে ওরা রিক্রুট করে থাকে। সো আমরা যে কোনো ফিল্ড থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা সবচেয়ে সফিস্টিকেটেড এবং সবচেয়ে রিনাউন হলো লিড কোড, LEED, লিড কোড আমরা প্র্যাকটিস করতে পারি। ইউজুয়ালি ওখানে পেড, নন পেড ভার্সনে, তো আনপেড ভার্সনে ফ্রি কতগুলা প্রোগ্রামিং থাকে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। ওখানের মধ্যে আবার কোম্পানি ওয়াইজ থাকে, অ্যাপেলের জন্য, মাইক্রোসফটের জন্য, গুগলের জন্য, এভাবে কোম্পানি ওয়াইজ প্রোগ্রামিং থাকে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। সেগুলো হচ্ছে পেইড ভার্সন যেতে হয়। আসলে এইগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করতে পারি এখন থেকে, যারা ইন্টারেস্টেড ইন্টারভিউর জন্য বা জায়ান্ট কোম্পানিগুলোর জন্য। ওখান থেকে শুরু করেন, লিড কোড প্র্যাকটিস করেন বেশি বেশি করে, ফ্রেন্ডরা মিলে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনাকে কেউ আটকাতে পারবে না। ইনশাআল্লাহ আপনি একদিন চলে যেতে পারবেন আপনার গোলে চলে যেতে পারবেন, এটা যেখানে হোক। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, যতক্ষণ পর্যন্ত আমরা ওখানে না যাই ততক্ষণ পর্যন্ত ভয় লাগে, ওই জায়গায় মনে আমি যেতে পারবো না। এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো আপনি গোল ঠিক রাখেন, কষ্ট করে যান, ইনশাআল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ শামীম, ওকে, থ্যাংক ইউ মামুন ভাই। এটা হচ্ছে যে খুব ভালো একটা জিনিস। আমি আপনাকে আরেকটু রিকোয়েস্ট করবো যে যদি ইন শর্টে আপনি যে কথাগুলো বললেন যে আসলে অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট স্কিলগুলো এবং প্রসিডিউরটা, এটা যদি ইন শর্টে জাস্ট 3-4 সেন্টেন্স আমাদের যদি একটু বলতেন, অনেকক্ষণ আমরা শুনেছি, এই জন্য একটু গুছিয়ে নিতে পারতাম আমরা মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আমি যদি ইন শর্টে বলি, রিকোয়ারমেন্ট হলো প্রোগ্রামিং স্কিলগুলা, রিসার্চ স্কিলগুলা, এই দুটো হচ্ছে ইন শর্টে স্কিল দেখে ওরা। কোনো ইউনিভার্সিটি দেখে না, কোনো কান্ট্রি দেখে না, কোথা থেকে অ্যাপ্লাই করতে সেটা দেখে না। হ্যাঁ, ইন্টার্নের জন্য অবশ্যই ওরা ইউএস দেখে নেয়, বাইরে থেকে ওরা ইন্টার্ন নেয় না। বাট যখন ফাইনাল রিক্রুট করতে যায়, ওরা বাইরে থেকেও নেয়। বাট প্রেফারেন্স হচ্ছে ইউএসএ, অফকোর্স প্রেফারেন্স হচ্ছে ইউএসএ, কারণ ওরা ইউএস ইউনিভার্সিটিগুলো জানে এবং ইউএস এর সিস্টেমগুলো জানে। সেজন্য আমরা যদি ইউএস এর দিকে মুভ করতে চাই, মুভ করতে পারি, এটা অনেক বেশি ইজি হয়। বাট অনেক জায়গায় অনেক কান্ট্রিতে আছে। এটা হলো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। স্কিলের ক্ষেত্রে আমাকে বা প্রিপারেশনের ক্ষেত্রে আমরা করতে পারি, লিড কোড প্র্যাকটিস করতে পারি বেশি বেশি, আমরা কিছু পেপারের কাজ করতে পারি, আমরা আমাদের প্রোগ্রামিং স্কিলগুলো ডেভেলপ করতে পারি এবং নেটওয়ার্কিং বিল্ডিং করতে পারি। এই চারটা জিনিস, নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট, 2 নাম্বার হচ্ছে প্রোগ্রামিং স্কিল, যেটা আমরা লিড কোড দিয়ে প্র্যাকটিস করতে পারি, 3 নাম্বার হলো আমরা রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা স্কিলটা নিয়ে কাজ করতে পারি, 4 নাম্বার আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিটহাব। আমরা যে প্রোগ্রামিং গুলো করি সেটা আমরা গিটহাবে আপলোড করে রাখতে পারি। এবং আমাদের 5 নাম্বার হচ্ছে আমাদের সিভি। আমাদের যে সিভিটা শর্টকাট, সিভি কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে নরমাল জবের জন্য আমরা বাংলাদেশে যেটা লিখতাম সেটা হচ্ছে ফুল সিভি। এখানে হলো আমার ব্যাটার হলো শর্টকাট সিভি। আমি একটু দেখাতে পারি আমার শর্টকাট সিভিটা হ্যাঁ, কিভাবে রেডি। ঠিক আছে, আমরা খুব খুশি হব। তাহলে আমি আমার শর্টকাট সিভিটা শেয়ার করি সবার সাথে, একটু সুবিধা হবে। আমার পেজেও আছে, আমি তবু এখানে দেখাচ্ছি, শেয়ার করতেছি কি কি ইনফরমেশন গুলো থাকতে হয়, একদম শর্টকাট। এটা একটু আমি আপনাকে একটু পারমিশন দিয়ে দিই। হ্যাঁ, একটা জুম থেকে ঢুকতে হবে, 1 মিনিট টাইম লাগবে আমার।
আমি দুটো জুম থেকে জয়েন করতেছি, কারণ হচ্ছে আমার অন্য কম্পিউটারে তো। একটাতে মিউট করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। শেয়ার করতেছি। তুমি এর মধ্যে অন্য কথা বলতে থাকতে পারো। আচ্ছা, আমার মনে হয় যে মামুন ভাই যে এটা বলেছেন যে উনি স্কিল, আমার চারটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং। একটা ভালো জায়ান্ট কোম্পানিতে যাওয়ার জন্য আপনার নেটওয়ার্কিংটা খুব জরুরি। নেটওয়ার্কিং বলতে বোঝাচ্ছে যে ওই কোম্পানিতে কারেন্টলি যারা জব করছে, যারা এমপ্লয়ি আছেন, তাদের সাথে একটা গুড রিলেশন তৈরি করা, তারা যেন আপনার সিভিটাকে ফরওয়ার্ড করতে পারে। এটা একটা ফার্স্ট প্রসিডিউর ছিল। দেন আপনার নিজের যে রিকোয়ার্ড স্কিলস গুলো আছে, স্পেশালি ফর সিএসসি এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, আপনার প্রোগ্রামিং স্কিল গুলো ডেভেলপ করা উচিত। সাথে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা চেক করা উচিত, আপনার রিসার্চটা কেমন হবে, রিসার্চটাকে স্ট্রং করা উচিত। এটা কিভাবে করা যেতে পারে, এটা আমরা কিভাবে প্রুফ পাবো, এটা আমরা অবশ্যই, এটা হচ্ছে আমাদের পেপারের মাধ্যমে সেটা প্রুফ করতে পারি। সাথে গিটহাবটা একটু আপডেটেড রাখতে হবে। আর আমার মনে হয় হচ্ছে মামুন ভাই হচ্ছে অলরেডি তার স্ক্রিনটা শেয়ার করছেন, তো আমরা হচ্ছে ওনার কথাই শুনি। মামুন ভাই। আমি এখানে দেখাচ্ছি আমাদের সিভির সাথে, নর্মাল সিভির সাথে আমাদের এই সিভির ডিফারেন্সটা। এখানে একদম শর্টকাটের মধ্যে কি কি থাকবে, আমার নাম আছে, আর এখানে আমি অথরাইজড কিনা, এখানে জব করার জন্য অথরাইজড কিনা সেটা আমাকে দিতে হবে। মাস্ট লিঙ্কডইন প্রোফাইল, মাস্ট লিঙ্কডইন প্রোফাইল। ওরা আমরা ফেসবুক প্রোফাইল দেখবে না, লিঙ্কডইন প্রোফাইল দেখবে। সাথে যদি আমরা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট, আমার ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে দেওয়া হয় নাই, পরে ডেভেলপ করছি। যদি ওয়েবসাইট ডেভেলপ করতে পারে সবচেয়ে বেস্ট। এরপর হচ্ছে আপনার রিসার্চ ইন্টারেস্টটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো দিয়ে দিবেন। এটা 1 থেকে 2 পেজের মধ্যে হতে হবে অবশ্যই। ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো দিবেন। আপনি কোন কোন প্রজেক্টে কাজ করছেন বা কোন কোন ফিল্ডে কাজ করছেন, অবশ্যই সেটা অ্যালাইন হতে হবে রিসার্চ ইন্টারেস্টের সাথে। অ্যালাইন করে দিবেন, প্রজেক্টে কাজ করছেন। এরপর আমরা এডুকেশন গুলো শর্টকাটে দিয়ে দিবেন এখানে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার রিলেটেড কোর্স। এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমার রিলেটেড কোর্স গুলা কি হতে পারে, সাথে দিয়ে দিবেন আমরা স্কিল গুলা, আমরা কি কি স্কিল আছে এখানে। এরপর হচ্ছে আমরা পাবলিকেশন, ওরা মেনু দেখবেন আমরা পাবলিকেশনটা শর্টকাটে, একদম শর্টে পাবলিকেশন দিয়ে দিবেন। ডিপেন্ড করে আমরা পেজের উপরে, না কয় পেজ অ্যালাউ হচ্ছে সেটার উপরে। আর দিয়ে দিবেন আমরা একটা রেফারেন্স। এটা হচ্ছে একদম শর্টকাটে একটা সিভি। আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, আপনার বয়স কত, আপনার মেরিট কিনা আনমেরিট কিনা, কোনো কিছু দরকার নেই এখানে। আপনার বাড়ির ঠিকানা কোথায়, কোনো কিছু দরকার নেই। এটা জাস্ট ওদের ইমেলের ঠিকানা দিতে হয়, এই জিনিসটা আপনাকে দিতে হবে। আর যদি আপনি লিঙ্কডইন প্রোফাইল আপডেট করতে চান, আমি লিঙ্কডইন প্রোফাইলের একটা স্যাম্পল দেখাই। আপনারা কিন্তু হচ্ছে ভাইয়ের সিভি ফরম্যাটটা বা সিভিটা কিভাবে উনি কনস্ট্রাক্ট করেছেন, সিভিটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি উনি বিল্ড আপ করেছেন, সেটা কিন্তু আমরা নোট রাখতে পারি। আর সিভি সবসময় কন্টিনিউয়াসলি আপডেট রাখা উচিত। মানে হচ্ছে সিভি একদিনের কাজ না, আপনার যখন যে অ্যাচিভমেন্টটা আসলো সেটা সিভিতে আপনি ইনক্লুড করে রাখলেন, পরে এটা গুছিয়ে নিতে পারবেন। বাট যেটা হচ্ছে সেটা আপনার সিভিতে একটু ইনক্লুড করে রাখলেন, তাহলে আস্তে আস্তে আপনার সিভির স্ট্রেংথটা বেড়ে যাবে। এটা আমার পক্ষ থেকে সাজেশন। হ্যাঁ, আমরা ভাইয়ের লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছি। যদি আমরা লিঙ্কডইন প্রোফাইল দেখি, তাহলে দেখেন এখন এটা চেঞ্জ করলাম, কিন্তু যখন আগে ছিল তখন ছিল যে চেকিং ফর জব। এখানে আপনার সম্পর্কে লিখবেন, এরপর আমরা পাবলিক, এগুলো আপনাকে করতে হবে। এক্সপেরিয়েন্স গুলো, আপনার কি কি এক্সপেরিয়েন্স হলো, কোথায় কোথায় জব করছেন, সেগুলো অবশ্যই আপডেট রাখবেন। রিসার্চ ইন্টারেস্টটা আপডেট রাখবেন। এই ক্ষেত্রে কি করে, লিঙ্কডইন গুলা আমরা রিসার্চ ইন্টারেস্ট প্লাস আমরা স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে সাজেস্ট করে। কোনো জব যখন পোস্ট হয় সাথে 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 আপনার নোটিফিকেশন চলে আসবে আমরা রিসার্চ ফিল্ডের সাথে, যেটা মার্জ করে রিসার্চ ইন্টারেস্টের সাথে। সেজন্য অবশ্যই আপনারা এই জিনিসটা আপডেট রাখবেন, রিসার্চ ইন্টারেস্টটা আপডেট রাখবেন, এডুকেশন গুলা। এরপর হচ্ছে আপনারা কিছু ফ্রি এখন পাইথন কোর্সেরার কোর্স আছে, আপনারা যে কোনো ফিল্ডের এখন ওপেন। আসলে আমি ইলেকট্রিক্যালে পড়লে আমি যে কোনো ফিল্ডের নিয়ে পড়ালেখা করতে পারি। সো আপনি বিভিন্ন কোর্সগুলো করতে পারেন, সেগুলো
সার্টিফিকেট গুলো এখানে আপডেট করে দিতে পারে। আমরা লাইসেন্স এন্ড সার্টিফিকেটে এখানে আপডেট করে দিলেন। এরপর আপনার স্কিল, এখানে অ্যালগরিদম স্কিল, সিগন্যাল প্রসেসিং স্কিল, ম্যাথল্যাব স্কিল, এবার এন্ডোর্সমেন্ট করতে পারেন। এখানে যেমন রিকমেন্ডেশন নিতে পারেন, যাদের সাথে কাজ করছেন, আপনার প্রফেসরের সাথে কাজ করছেন, আপনার স্টুডেন্টের সাথে কাজ করছেন, এগুলো আপনি নিয়ে নিতে পারেন, রিকমেন্ডেশন নিতে পারেন। ওরা এটাও দেখে রিকমেন্ডেশন কেমন, একজনের সাথে কাজ করছে তার কো অথরের সাথে তার রিকমেন্ডেশনটা কেমন ছিল, এগুলো দিতে পারে। এগুলো যেমন এখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, তারপর আমার কলিগ যারা আমার সাথে কাজ করে এখন, ওদের সাথে ওদের জিনিসগুলো। এরপর হচ্ছে আমার পাবলিকেশন গুলা সবগুলো এখানে আপলোড করে রাখলেন, এখানে পেয়ে গেলেন। এরপর আপনি কি কি কোর্স করছেন, আপনি কি কি অ্যাওয়ার্ড পাইছেন। আমি একটা জিনিস ফার্স্টে বলতেছিলাম, আপনার কি কি ইন্টারেস্ট সেগুলো এখানে দিয়ে দিবেন, কোন কোন কোম্পানিতে ইন্টারেস্ট সেটা দিয়ে দিবেন। যখন ওরা পোস্ট করে তখন দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসছে। তাহলে আমরা এই জিনিসগুলো সবসময় আপডেট রাখবেন। এই জিনিসগুলো আপডেট রাখলে আপনার ইজিলি নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। আমরা কিন্তু ভাইয়ের প্রফেসর জন হ্যানসেনকে দেখতে পাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে, মানে হচ্ছে তার যিনি তার এটা আছে নাসার পড়ছিল, একটা শর্ট পড়ছিল উনি। এটা আছে আমার শর্ট টিম আর কি, আমার ব্রড টিমের মধ্যে শর্ট টিমটা। ভাই কিন্তু প্রফেসর বাম হাত। আচ্ছা, ভাই হচ্ছে যাদের সাথে কাজ করেছেন তারা সবাই দেখলাম আমরা লিঙ্কডইনে তাদের কিন্তু হচ্ছে রিকমেন্ডেশন আছে। এটা কিন্তু খুব, আমি বলবো এটা খুবই হেল্পফুল জিনিস। আপনি আপনার প্রোফাইলে যদি অন্য মানুষ আপনাকে, আপনার কোওয়ার্কার বা আপনার রিসার্চার, আপনার প্রফেসর আপনাকে কিভাবে দেখে, সেটা যদি আপনার রিকমেন্ডেশনে থাকে অলরেডি, তারা কিন্তু আপনার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পায়। তো এইটা খুব ভালো একটা জিনিস যে আপনারা আপনাদের রিকমেন্ডেশন ওইখানে যত বেশি হোক, রিকমেন্ডেশন বেশি হলো সমস্যা নেই, তাদের স্পেসিফিক বেছে বেছে কিছু জিনিস তারা দেখতে পারে। এটা আপডেট রাখা উচিত যে আপনার প্রফেসর, আপনি যারা রিসার্চ করেছেন, আপনি যার সাথে কাজ করছেন, আপনার এমপ্লয়ার, সে আপনার সম্পর্কে কিভাবে, এইটা যারা পরবর্তীতে আপনাকে এমপ্লয়ি হিসাবে রিক্রুট করবে তাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আমাদের জন্য ইম্পর্টেন্ট না হলো যারা এমপ্লয়ার আছে, আপনার পার্সপেক্টিভ এমপ্লয়ার যারা হচ্ছে পরে আপনাকে হায়ার করতে পারে, তাদের জন্য এই ইনফরমেশনটা অনেক বেশি জরুরি। মামুন ভাই পরে কিছু দেখাতে চাচ্ছিলেন? হ্যাঁ, একটা হচ্ছে রিকমেন্ডেশন, একটা হচ্ছে এন্ডোর্সমেন্ট। তা আপনার ফ্রেন্ড অথবা আপনার কোওয়ার্কার আপনাকে এন্ডোর্স করবে, আপনি এই ফিল্ড এটা নিয়ে কাজ করতে, এটা নিয়ে আপনি জানেন, ম্যাথল্যাব নিয়ে আপনি ভালো কাজ করেন বা এক্সপার্ট, অথবা এই ফিল্ডে এক্সপার্ট, এই ফিল্ডে এক্সপার্ট, এগুলো আপনাকে এন্ডোর্স করে দিবে। এটা করতে পারেন। এরপর আমি দেখাচ্ছিলাম আমার ওয়েবসাইটটা। সো আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন সবাই, যারা সিএসসির জন্য তো খুবই ইজি, নিজেরা অবশ্যই আছে অনেকেরই, যাদের না আমি রিকোয়েস্ট করব সবাইকে ওদের ওয়েবসাইটটা ডেভেলপ করে ফেলতে। তাহলে আপনি ওয়েবসাইটের মধ্যে আপনার সিভি রাখতে পারেন, তারপর আপনাকে ইমেল করার জন্য কোনো কিছু রাখতে পারেন, আপনার সব স্কিল রাখতে পারেন এখানে। তো লিঙ্কডইনে আপনি আপনার এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। লিঙ্ক সাথে সাথে আপনার সিভির মধ্যে এই লিঙ্কটা যখন দিয়ে দিবেন, তখন ওরা কিছু দেখবে না, আপনার লিঙ্কডইন প্রোফাইলে অথবা আপনার ওয়েবসাইটে গিয়ে ওরা দেখবে। একটা রিক্রুটমেন্ট যখন একটা কোম্পানি আপনার সিভিটা পাবে, যারা রিক্রুটার তারা, যেমন আমার এখানে আছে আমার প্রোফাইল, আপনি এখানে সবকিছু দিতে পারতেছেন। সিভির মধ্যে আমি দেখাচ্ছিলাম এক পেজের সিভি, যেহেতু আমার পাবলিকেশন লিস্টটা বড় সেই জন্য আমি 2 পেজ করছি শর্ট সিভিটা। কিন্তু আমি যেহেতু সবকিছু শর্ট করতেছেন, সবকিছু আপনার ওখানে দেওয়া সম্ভব না। এই জন্য আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আপনার ডিটেলস থাকতেছে, ওরা ইজিলি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারতেছে। যেমন এখানে আমার এডুকেশন থেকে শুরু করে আমি সবকিছু দিয়ে রাখছি। এরপর হলো আমার সিভি, আমি 2 ধরনের সিভি আপলোড করে রাখলেন। যেমন কন্ট্যাক্টের মধ্যে আমার শর্ট সিভি, আমার ফুল সিভি আপলোড করে রাখলাম। তখন ওদের যেটা ইচ্ছে সেটা দেখতে পারবে এখন এখান থেকে, ওয়েবসাইট থেকে। সো আমরা এখানে যে কোনো কিছু করতে পারেন। আপনার পাবলিকেশন ফুল লিস্ট দিয়ে দিতে পারেন এখানে। লিস্টের সাথে সাথে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন, লিঙ্কে ক্লিক করলে যাতে চলে যায় আপনার পাবলিকেশন ওখানে চলে যায়। সো ইটস ভেরি ইজি নাও, ওয়ার্ল্ড ইজ ভেরি ইজি। সো আপনারা যে কোনো কিছু ইজিলি করতে পারেন। তো আপনি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন, এরপর হচ্ছে আপনার, যদিও আমারটা ফুল এখনো ডেভেলপ না, কিছু কাজ বাকি আছে, আমরা এক্সপেরিয়েন্স কি, আমরা এডুকেশন কি, আমরা হবিস কি, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, আমরা সবকিছু এখানে দিয়ে দিতে পারেন।
ছবি কিন্তু অ্যাড করা যেতে পারে। ভাইয়ের কিন্তু সবগুলো ছবি দেখেন, সবগুলো ছবির মধ্যে হাসি আছে বাংলাদেশে। আমি বাংলাদেশে যখন ছবি উঠাতাম, তখন আমার কাছে সবচেয়ে বিরক্তিকর হচ্ছে দাঁত বের করলে নাকি ছবি হবে না। এটা হচ্ছে খুব বিরক্তিকর একটা জিনিস ছিল, যে দাঁত বের করলে সেটা নাকি ছবি হিসেবে ছবি কাউন্ট হয় না, ফর্মাল ছবিতে দাঁত বের করা যাবে না, বা ছবি হলে দাঁত বের করা যাবে না। বাট আমার মনে হয় যে দাঁত বের করা ছবিটাই হচ্ছে মানুষের সবচেয়ে সুন্দর ছবি, এবং আপনি যে কোনো ইভেন্টের সাথে যদি আপনার কিছু পিকচার অ্যাড করে দিতে পারেন যে কোনো কিছুর সাথে, তাহলে সেই জিনিসটা অনেক বেশি সুন্দর দেখায়। এবং সেখানে যদি আপনার একটা হাসি মুখ থাকে, তার মানে আপনার ক্যারেক্টার সম্পর্কে তারা কিন্তু একটা অলরেডি আইডিয়া পেয়ে যাচ্ছে যে আপনি এই ধরনের মানুষ। আমার মনে হয় ছবিগুলো ইনক্লুড করা, বা প্রজেক্টের ছবিও যদি ইনক্লুড করা যায় প্রজেক্টের সাথে সাথে, রেলিভেন্ট কিছু ছবি, দ্যাট উড বি অসাম। এক্ষেত্রে আমি একটা হাসি নিয়ে যেতে কথা হচ্ছে, একটা হুম। একটা আমার একটা এক্সপেরিয়েন্স বলতেছি, হাসিটা কতটুকু পজিটিভলি কাজ করতে পারে। ফার্স্ট লাইন হচ্ছে স্মাইল ইজ সুন্নাহ, সো বি এ স্মাইল, এটা হচ্ছে আমার ডায়লগ। আমি সবসময় এটা বলি, স্মাইল ইজ সুন্নাহ, সো প্লিজ বি এ স্মাইল। 2 নাম্বার হলো আমার প্রফেসর যখন ছবি তুলে, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, ছবি তুলে না হাসলে না বকা দেয়, এই হাসো না কেন, প্লিজ স্মাইল, প্লিজ স্মাইল। থার্ড হলো আমি যখন আমার প্রফেসরের সাথে ইন্টারভিউ দিচ্ছিলাম, ফার্স্ট ইন্টারভিউতে, আমি তখন কক্সবাজারে ছিলাম একটা কনফারেন্সের কারণে। ওনার ইন্টারভিউ নেওয়ার পর আমাকে ইমেল করছে, ইমেলের মধ্যে লিখছে তোমার হাসিটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। ওয়াও, পড়ে গেছে ভাই। পড়ে গেছে এখানে। তো এটা অনেক কাজে দেয়। আচ্ছা, তো মুখ গোমরা হাসি মুখ। মুখ গোমরা করে থাকলে কোনো প্রফেসর লাইক করবে না। ইভেন আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলি, যারা ক্লাসের মধ্যে মুখ গোমরা করে থাকতো, সে পড়া পারুক আর না পারুক, গোমরা করে থাকলে তাকে আমার কখনো ভালো লাগতো না। ইভেন একজন স্টুডেন্ট, সে আমার কাজ পারে নাই, বা সে কোনো কিছু লিখতে পারে নাই, সে খুবই ফ্রেন্ডলি ছিল বা খুবই পজিটিভলি ছিল, তখন আমি যখন তার কাছে দেখতাম, তার মাথার মধ্যে কাজ করতো, তার পজিটিভনেসটা আমার কাজ করতো। আর যখন একটা ভালো স্টুডেন্ট কিন্তু সে কখনো একদম মুখ গুমরা করে থাকতো, তার দিকে নেগেটিভ চিন্তা থাকতো সবসময়। এটা হিউম্যান নেচার। সো আমরা হাসিটাকে বেশি প্র্যাকটিস করি। থ্যাংক ইউ শামীম। আচ্ছা ভাই, আমার মনে হয় হচ্ছে স্ক্রিনটা অফ করা যেতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমার কথা বলার আগেই ভাই সেটা করে দিছে। থ্যাংক ইউ সো মাচ, যে আমরা হচ্ছে আহ, অনেক কিছু আপনার সাথে জানতে পারলাম, অনেক কিছু, অনেক ইনফরমেশন জানতে পারলাম। এরপর হচ্ছে শর্ট করে, ছোট্ট করে, অনেকক্ষণ কিন্তু আমরা কথা বলেছি, তো ছোট্ট করে যদি আপনি বলেন যে আপনার ফিউচার প্ল্যান কি, বা এখানে জব করছেন এখন কেমন লাগছে, আগে কেমন লাগতো, এখন কেমন লাগছে, ডিফারেন্সটা কি। আর সাথে হচ্ছে ভাই কিন্তু আমাদের কিন্তু অলরেডি ইন্ডিকেট করেছেন যে আসলে যারা ইন্টার্ন তারা হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা হচ্ছে পার ইয়ারে পেয়ে যায়। এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি ভাইয়ের আসল কাহিনী। কিন্তু আমি তারপরেও ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো, ওই যে দেখেন ভাই কিন্তু হাসতেছে, ভাই কিন্তু এখন বিলিয়নিয়ার। তো আহ, এটা হচ্ছে যে এখন প্রিভিয়াস লাইফ এন্ড এখনকার লাইফ আফটার জয়নিং অ্যাপল, এখনকার লাইফ এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। আপনারা আমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, এরপর আমরা কোয়েশ্চেন আনসার দিয়ে যাবো ইনশাল্লাহ। এটা আসলে বলা খুবই টাফ, কারণ হলো মানে ফিউচারটা, কারণ হলো আমি এখনো পর্যন্ত আমার ইউনিভার্সিটি কমিটেড, আমি চুয়েটের রেজিস্টার প্রফেসর হিসেবে এখনো আছি এবং স্টাডি লিভে আছি। ইনশাল্লাহ যাব বলে, আমি বাংলাদেশে ব্যাক করার প্ল্যান আছে, যেহেতু আমার জব আছে। সো আমি ফিউচার প্ল্যানটা এখনো বলতে পারতেছি না, বাট প্রতিটা মানুষের ফিউচার প্ল্যান থাকে, সে অনুসারে আমি বলবো অবশ্যই। আগের লাইফ এবং এখন লাইফের মধ্যে ডিফারেন্স যদি বলি, সরি, আসলে কোথাও যাওয়ার আগে আমাদের অনেক বেশি ভয় লাগে, এই জায়গায় আসলে আমাদের সম্ভব না, কিন্তু যখন যাই তখন দেখা যায় খুবই ইজি মনে হয়। এখন মনে হয় ইন্টারভিউটা কোনো কিছুই না। আরো ডিফারেন্স হলো কাজ করার ক্ষেত্রে আমার এনভায়রনমেন্ট অনেক বেশি ইজি, অনেক বেশি সাপোর্টিভ। জায়ান্ট কোম্পানিগুলো অনেক বেশি সাপোর্টিভ, কাজ করা অনেক ফ্লেক্সিবল, অনেক এনভায়রনমেন্টটা খুবই ভালো, কারণ হলো ওরা খুবই কোঅপারেটিভ, টিম ওয়াইজ কাজ করে, একজনের উপর কোনো প্রেশার নাই, সবাই মিলে টিম ওয়াইজ কাজ করে, যখন আমি কিছু না পারি সাথে সাথে ফুল টিম আগে আসে, যে ফিল্ডে এক্সপার্ট, কারণ তো বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট আছে। আমার টিমে আমার 50 থেকে 100 জন এক্সপার্টিস্ট আছে। ওনারা যে কোনো বিষয়ে আমি যখনই প্রবলেম ফেস করি, ওনারা সাথে সাথে রেসপন্স করে, যখন ইমেল দিয়ে সাথে রেসপন্স করে, সাথে সাথে আমার ভিডিওতে চলে আসে, আমরা ওটা নিয়ে আমরা আবার কাজ করি, যেহেতু এখন ভার্চুয়ালি।
সেটা খুব ইজি। এবং এখন একটা ভালো লাগে কাজ করে, যে একটা জায়ান্ট কোম্পানিতে কাজ করতে পারতেছি। হয়তো ভবিষ্যতে সুযোগ হবে কিনা জানি না, আলহামদুলিল্লাহ এখন আমরা ইজিলি একটা জায়ান্ট কোম্পানিতে নাম লেখাতে পারছি এবং কাজ করতে পারছি, এবং সৌভাগ্য, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে কাজ করতে পারতেছি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার টিচিং, আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, টিচিং ইচ্ছা ছিল, এখনো আছে, বাট ওটাও আমি সাথে, যেহেতু আমি টিচিং করছি আলহামদুলিল্লাহ, ওই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। এখন যে কোনো একটা জায়ান্ট কোম্পানিতে ভবিষ্যতে আমার জয়েন করার ইচ্ছা, এবং এই উদ্দেশ্যে আমি আগে যাচ্ছি। ইনশাল্লাহ আমার আগামী বছরে আমার পিএইচডি শেষ হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ আমার এখান থেকে ব্যাক করার পর আমি পিএইচডি কাজ আবার কাজ শুরু করব, এবং ইনশাল্লাহ আগামী বছর শেষ হয়ে যাবে। এরপরে জব ফিল্ডের দিকে মুভ করা আর কি, হতে পারে এটা বাংলাদেশে মুভ করা অথবা এখানে মুভ করা জব ফিল্ডে। আচ্ছা, থ্যাংক ইউ মামুন ভাই। আপনি যেভাবে সিম্পলি বললেন, আমি আসলে ব্যাপারটা সিম্পলি নিব না। আমার মনে হয় যে উনি কিছুদিন পরে বাংলাদেশে হচ্ছে আমার যেরকম শখ যে সমুদ্রের পাশে আমার বাড়ি হবে, ওনার বাড়ি কিন্তু অলরেডি সমুদ্রের পাশে। উনি কিন্তু কুতুবদিয়া, কক্সবাজারে কুতুবদিয়াতে থাকেন, অলরেডি সমুদ্র, এবং পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে আমাদের সি এর ব্যাকগ্রাউন্ড তিনি দিয়েছেন। তো আমারও যেরকম একটা স্বপ্ন যে সমুদ্রের মধ্যে আমার একটা আইল্যান্ড থাকবে, সেখানে আমার একটা বাড়ি থাকবে, খুব সিম্পল একটা বাড়ি থাকবে, সকালবেলা চা খাবো, সমুদ্র দেখবো, সবসময় মাছ ভাজি খাবো। এই যে এইগুলো স্বপ্ন, আমার মনে হয় উনি কিন্তু সেই স্বপ্নের, ওনার যে স্বপ্ন, ওই স্বপ্নে কিন্তু অলরেডি উনি চলে গেছেন। উনি যেহেতু বিলিয়নিয়ার, এখন চাইলেই হচ্ছে হয়তো একটা ছোটখাটো আইল্যান্ড কিনে ফেলতে পারে। না ভাই, আমার এত টাকা নাই, ক্রেডিট কার্ড ফুল হয়ে গেছে। আচ্ছা, ক্রেডিট কার্ড হচ্ছে ওনার ক্রেডিট কার্ড। আর আমেরিকায় তো হচ্ছে যে যারা আমেরিকায় থাকে তারা হচ্ছে দেখবেন যে তাদের কিন্তু কখনোই টাকার অভাব পড়ে না, কারণ তাদের কাছে ক্রেডিট কার্ড থাকে। একজনের কাছে 3, 4, 5টা পর্যন্ত আমি দেখেছি ক্রেডিট কার্ড আছে। তো আপনি একটা ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে আরেক ক্রেডিট কার্ডে আপনি পে করে দিতে পারছেন। আপনার আসলে টাকার অভাব পড়ুন আর এখানে। আর উনি তো হচ্ছে মান্থলি, যেহেতু বছরে কোটি খানিক টাকা পায়, চিন্তা করেন যে মান্থলি কত টাকা পাবে। তো উনি আসলে একটু কিপটুসা, আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে উনি কিন্তু আমি হাতে হাড়ি ভেঙে দিচ্ছি, উনি কিন্তু আসলে টাকা থাকলে সেটা কখনো প্রকাশ করে না। এটা ভাই, এটা হচ্ছে যে এরকম থাকা যাবে না, পাবলিকলি বলে দিলাম। আমাদের খাওয়াইতে হবে, হ্যাঁ, প্রত্যেকদিন। আচ্ছা। কালকে খাওয়া ছিল কিন্তু আমাদের। না ভাই, কিন্তু আমাদেরকে আসলে খাওয়াই যদিও, তারপর আমি এক্সপেক্ট করবো আরো বেশি বেশি খাওয়াবেন। ইনশাল্লাহ। আচ্ছা, ওকে মামুন ভাই, সুন্দর ছিল। তো আমাদের প্রোগ্রামটা আশা করি আমরা শেষ করবো। তার আগে হচ্ছে আমি একটু একটা অ্যানাউন্স করবো, সেটা হচ্ছে আপকামিং স্যাটারডে মানে হচ্ছে আজকে হচ্ছে 13th অফ, আপনাদের ওইখানে মোস্ট প্রবাবলি 13th অফ ফেব্রুয়ারি, কালকে মনে হয় আমাদের স্পেশাল ডে, ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা। সবাই আপনাদের বউ, গার্লফ্রেন্ড সবাইকে নিয়েই হচ্ছে কালকে সুন্দর একটা, এবং আপনার ভ্যালেন্টাইন্স বউ গার্লফ্রেন্ড না, ইভেন আপনার ভালোবাসার মানুষ, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, সবাইকে নিয়ে সুন্দর একটা ডে উদযাপন করবেন। আর আজকে কিন্তু আপনাদের অলরেডি, মানে আমাদের অলরেডি একটা স্পেশাল ডে, বসন্ত। বসন্ত আসলেই কেমন জানি একটু হলুদ হলুদ ভাব চলে আসে, বসন্ত মনও আপনাদের সবার দিনটাই বসন্তের মতোই কেটেছে। আজকে ফার্স্ট পয়লা ফাল্গুন। তো ফুল কিনেছিলেন কিনা জানি না, আমি হচ্ছে গতকাল হচ্ছে ওয়ালমার্টে গিয়েছিলাম, তো দেখি অনেক ফুল, অনেক ফুল। তো ওই ফুলগুলো কিনতে ইচ্ছে করছিল, বাট আমার দুর্ভাগ্য যে আমার প্রিয়া বা আমার কাছের মানুষগুলো আমার এখানে নেই, তো আমি ফুলটা আসলে কিনতে পারি নাই। আর হচ্ছে সবাই হচ্ছে ভালো আছেন, ভালো থাকবেন। তার আমরা আগে এখন হচ্ছে প্রিয় আমাদের যে, মানুষ, তুমি ফুল কিনে আমাদের দিতে পারো, আমরা তোমার প্রিয় মানুষ। আচ্ছা, হ্যাঁ, এটা করবো যে এইটা আমরা ডেমো দিতে পারি, ভাইকে দিতে পারি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আপকামিং 20th আপকামিং স্যাটারডেতে, নেক্সট স্যাটারডেতে 9 PM আপনাদের বিডি টাইম 9 PM আমরা আর্ক এডুকেশনের পক্ষ থেকে একটা জিআরই বিষয়ক একটা সেমিনার করবো, যেটা ক্র্যাকিং দ্য জিআরই, নাম হচ্ছে ক্র্যাকিং দ্য জিআরই, যেটা হচ্ছে আপকামিং স্যাটারডে 9 PM থেকে স্টার্ট হবে। সেখানে আমরা স্পেশালি আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসে পুরো জিআরইটা কমপ্লিট করতে পারবেন। আপনার ঘরে বসেই, এখন যেহেতু কোভিড, ঘরে বসেই করা উচিত। তো সবাইকেই আমি ইনভাইট করবো আমাদের আর্ক এডুকেশনের পেজে। আপনারা হচ্ছে এই পেজ অথবা গ্রুপে হচ্ছে আপনি পেয়ে যাবেন ইনফরমেশন গুলো, রেজিস্ট্রেশন লিংক আপনারা সেখানে পেয়ে যাবেন। তো এবং এইখানে যে ফেসবুক লাইভ হচ্ছে, এখানে কমেন্টও আমরা সেটার লিংক দিয়ে দিতে পারি।
আপনার আর্ক এডুকেশনের পেজে হচ্ছে সেটা পেয়ে যাবেন। তো সবাইকে সেখানে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন আমি আপনাদের কাছে হচ্ছে জিজ্ঞেস করবো আপনাদের হচ্ছে এই যে আমাদের যে আজকে একটা লাইভ ছিল, আমরা যে একটা ইনফরমেশন শেয়ারিং একটা সেশন ছিল, স্পেশালি মামুন ভাইয়ের কাছে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের কাছে কোনো কোশ্চেন আছে কিনা আপনারা হচ্ছে ফেসবুক কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে, could you please explain how we can develop our website as a beginner? Yes, আমাদের গুগল স্কলারে বা গুগল ক্রোম থেকে খুব ইজিলি একটা ওয়েবসাইট ডেভেলপ করা যায়। সিম্পল ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যত প্রসিডিউর গুলো ওখানে দেওয়া আছে গুগল ক্রোমে, ওখান থেকে আপনি ইজিলি করে ফেলতে পারেন। এটা একদিন শিখলে আপনি কাজ শেষ হয়ে যাবে। সো আপনি গুগল ক্রোমে যান। আপনি নর্মালি আমরা যে এইচটিএমএল দিয়ে করি সেভাবে করার দরকার নেই, যেহেতু আপনি সিএসসি ব্যাকএন্ড না হয় ইনিশিয়ালি। নর্মালি গুগল ক্রোম থেকে আপনি ইজিলি করে ফেলতে পারেন, বা গুগল কি বলে যে না এটা, দাঁড়ান একটু, ভাই হচ্ছে ততক্ষণে বের বের করুক, আমরা ততক্ষণে হচ্ছে একটু কথা বলি। সেটা হচ্ছে যে ভাইয়ের সিভি ফরম্যাটটা কিন্তু আমরা দেখতে পারি, ভাইয়ের সিভি ফরম্যাটটা। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ভাইকে দেখে আমি স্পেশালি আমি হচ্ছে অনেক বেশি ইন্সপায়ার হই যে উনি এত বড় পজিশনের একজন মানুষ, তারপরে উনি হাউ সিম্পল লাইফ উনি লিড করেন। এটা হচ্ছে আমার ওনার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং একটা জিনিস, যে একজন ভালো মানুষ, একটা বড় মাপের মানুষ যে কতটুকু সিম্পল হতে পারে, সিম্পলি লাইফ লিড করতে পারে, এটা ওনাকে ওনাকে দেখলে বোঝা যায়। উনি হচ্ছে যে অ্যাজ এ পার্সন খুবই সিম্পল। তো ওনার এই ক্যারেক্টারটা আমার খুব বেশি ভালো লাগে, তো এই জন্য আমার ওনাকে খুব বেশি পছন্দ। সিম্পল লাইফ আমিও চেষ্টা করি যে সিম্পল লাইফ লিড করার জন্য, কমপ্লিকেসি না থাকার জন্য। হ্যাঁ ভাই, উনি রেডি করে ফেলছি। আমরা ইজিলি গুগল সাইট থেকে করে ফেলতে পারি। আমি যদি এখানে দেখাই, আমি শেয়ার করি, আমরা ইজিলি আপনি একটু শেয়ার করে দেবেন প্লিজ। হ্যাঁ, অনলাইনে গেলে দেখতে পাবেন এখানে স্টেপগুলা। গুগল সাইট থেকে অনেক কম্পিউটার ওপেন গুগল সাইট এট দ্য টপ আন্ডার স্টার্ট এ নিউ সাইট, ইজিলি আপনি করতে পারবেন এখান থেকে গুগল সাইট গুগল থেকে। সাইট, ইয়া। গুগল সাইটে সিম্পলি করতে পারবেন, ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমার মনে হয় অ্যাজ এ বিগিনার, স্পেশালি ফ্রম who are from different background, not CSE or not programming language related or web page related, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, তারা এটা খুব ইজিলি করতে পারেন। তারা হচ্ছে গুগল সাইটে গিয়ে জাস্ট একটা খুব বেশি রং চঙা হওয়ার দরকার নেই, জাস্ট একটা নর্মাল একটা হচ্ছে ওয়েবসাইট আপনি বিল্ড করলেন, এবং সেখানে আপনার ইনফরমেশন গুলো, সবচেয়ে ব্যাপার হচ্ছে যেখানে জাস্ট কিছু পিকচার এবং আপনার কিছু ইনফরমেশন গুলো যেন আপডেটেড থাকে, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা যেন হয়, সেটার জন্য আমার মনে হয় যে গুগল সাইট থেকে, এবং এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতেই আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা করতে পারবেন, যার জন্য কোনো ডোমেইন কেনার প্রয়োজন নেই। আহ এরকম আপনি অনেকগুলো পাবেন, একটু গুগল করতে হবে আপনাকে, জাস্ট কষ্ট করে একটু। ওকে মামুন ভাই, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি সফটওয়্যার আপনাকে স্কিল গুরুত্বপূর্ণ, আবার যদি একটু বলেন। হ্যাঁ, যদি আমি কম্পিউটার সায়েন্স এবং আমার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, এটা আপনি কোন ফিল্ডে কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। আমার ফিল্ডে যেমন আমার দরকার হচ্ছে ম্যাথল্যাব, পাইথন, তারপর জাভা জাভা তেমন দরকার হয় না, আমার এই দুটো বেশি দরকার হয়, ম্যাথল্যাব এবং পাইথন, এই দুটো প্রোগ্রাম। এরপর আপনি কোন ফিল্ডে কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। এটা আসলে ফিল্ড টু ফিল্ড, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করবে। বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে কে কি কেউ অ্যাপেও আর গুগলে জয়েন করতে পারে? অবশ্যই। আমার কিন্তু ডিগ্রি বাংলাদেশ থেকেই, সো এটা ইজিলি সবাই করতে পারে। ইভেন বাংলাদেশ থেকে পিএইচডি নিয়ে ডিরেক্টলি গুগলে জয়েন করতে পারে, বা সরি মাস্টার্স অথবা আন্ডারগ্রেড করে গুগলে জয়েন করতে পারে। সো গুগলে 3টা স্টেপে জয়েনিং হয়, মাস্টার্স, আন্ডারগ্রেড করার পরে, মাস্টার্স করার পরে, পিএইচডি করার পরে। যারা পিএইচডি করার পরে যায়, ম্যাক্সিমাম রিসার্চ ব্যাকগ্রাউন্ডে যায়। সো বিভিন্ন স্টেপ আছে, আপনি যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সবাই আমরা বাংলাদেশি ডিগ্রি দাঁড়িয়ে, অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা আন্ডারগ্রেড করছি, সো ইজিলি করতে পারেন। করোনা পরবর্তী সময়ে পিএইচডি ফান্ডিং এ প্রভাব পড়বে কি? না, পিএইচডি ফান্ডিং আরো বাড়বে।
এখন যে এখন করোনার কারণে কিছু ফান্ডিং বন্ধ আছে, অনেকগুলো ফান্ডিং প্রফেসরদের কাছে নাই। করোনা পরে আরো বেশি বেশি ফান্ডিং চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই এক্ষেত্রে আমি একটু অ্যাড করবো মামুন হ্যাঁ, ভাই, এটা আমি সানোয়ার হচ্ছে বেশি এখানে ভালো বলতে পারবে। আর একটা জিনিস আমি বলে রাখি, সেক্ষেত্রে হচ্ছে সানোয়ার হচ্ছে আসলে খুবই আমার খুবই পছন্দের একজন মানুষ, এবং সে জিআরির একজন বস, বাংলাদেশের জিআরির বস বলতে আমি সানোয়ারকে চিনি, এবং সে একজন ভালো জিআর স্কোর 330-এর উপরে পাওয়া একজন এখন টিচার, এখন আসলে জিআরই টিচার। সো আপনারা যদি কোনো জিআরই করতে চান সানোয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। এখন যদি ইউএসএ আছে, আমি সানোয়ারকে প্রতিদিন ইন্সপায়ার করি যাতে কোর্সটা চালাই, আমাদের স্টুডেন্টরা বা আমাদের ভাই বোনেরা একটু হেল্প যাতে পায় সানোয়ার থেকে। সো আমি যাতে বন্ধ না করে সেটা আমি সবসময় ওকে ইন্সপায়ার করি। ডেলি সপ্তাহে একদিন হলে যাতে ক্লাস নেই। সো অনলাইনে আমরা ঘরে বসেই জিআরই করতে পারেন। আচ্ছা, মাউন্ট ভাই প্রচার করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাঙ্কস লট এটা প্রচার করে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে প্ল্যান করছিলাম বা প্ল্যানে এরকম ছিল, যদিও এখন আমি অনেক বিজি, জাস্ট আমি পিএইচডি স্টার্ট করেছি। স্টার্টে হচ্ছে একটু ঝামেলা থাকে মানুষের, যে স্টার্ট করলাম, অনেক কিছু আমাকে এখানে মেনে চলতে হচ্ছে, অনেক কিছু শিখতে হচ্ছে, নতুন নতুন অনেক কিছুর সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। সবকিছু করে আসলে অ্যাকচুয়ালি কোর্স স্টার্ট করাটা কতটুকু ফ্রুটফুল হবে সেটা আমি জানি না। তো সেটা আপনাদের আমি পরে জানাবো সেই ব্যাপারে। তবে মামুন ভাই হচ্ছে আমার স্কোর হচ্ছে 327, একটু একটু কারেকশন ছিল, সরি। তো হচ্ছে এরপর হচ্ছে আমি যেটা বলছিলাম যে ভাইয়া বলেছিলেন যে একটা ভাইয়া কোশ্চেন করেছিলেন পিএইচডি অপরচুনিটি ফান্ডিংটা কমবে কিনা। আমি যদি একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে দেখেন, করোনার সময় কিন্তু হচ্ছে এখানে একটা ক্রাইসিস ছিল, করোনাতে একটা ক্রাইসিস ছিল, বিশেষ করে ইকোনমিক্যাল ক্রাইসিস ছিল। এবং আরেকটা দিকে যদি বলি, আমরা বলতে পারি স্টুডেন্ট ক্রাইসিস ছিল। এখানে কিন্তু স্টুডেন্ট আসতে পারেনি। ফল 20 সামার 20-তে এখানে কিন্তু স্টুডেন্ট আসতে পারে নাই। স্প্রিং 20-তে অনেক কিছু স্টুডেন্ট এসেছে, সবাই কিন্তু আসতে পারেনি। এই যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, 1 বছরের একটা পুরো গ্যাপ ক্রিয়েট হয়েছে। গ্যাপে যে স্টুডেন্ট গুলো দরকার ছিল, প্রজেক্টের কিন্তু একটা ডেডলাইন থাকে, প্রত্যেকটা প্রফেসরের প্রজেক্টের কিন্তু একটা ডেডলাইন থাকে, কিন্তু এই গ্যাপের মধ্যে তাদের কিন্তু 1 বছর পার হয়ে গেছে, তারা কিন্তু নতুন স্টুডেন্ট হায়ার করতে পেরেছে, খুব কম প্রফেসরই নতুন স্টুডেন্ট হায়ার করতে পেরেছে। তো আমি মনে করি যে প্রিভিয়াস যত অপরচুনিটি ছিল, তার চেয়ে সবচেয়ে বেশি অপরচুনিটি থাকবে জাস্ট আফটার কোভিড। আর এই যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এই গ্যাপটা ফিল আপ করতে হবে, এবং তাদের যে একটা ডেডলাইন আছে প্রজেক্ট শেষ করার, সেটা কিন্তু তাদেরকে ওই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো দিস ইজ দ্য হাই টাইম, দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর ইউ টু গ্র্যাব দিস ফান্ডিং। এবং আপনার আজ থেকেই হচ্ছে আপনার ইউএসএ অথবা নর্থ আমেরিকাতে আসার জন্য যে সকল প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর গুলোর জন্য কাজে লেগে পড়া উচিত। এবং বেস্ট অফ লাক ফর যে কোশ্চেনটা করেছেন এবং যারা আনসারটা শুনছেন তাদের জন্য। মামুন ভাই, পরে কোশ্চেন আপনি যাবেন। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নয় তারা কি অ্যাপেলে জয়েন করতে পারবে? এখানে কি তাদের জন্য জবের জন্য সুযোগ আছে? হ্যাঁ, আমি আগেই বলছিলাম যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপেলে জব করার সুযোগ আছে, কারণ ওরা শুধুমাত্র ইঞ্জিনিয়ার না, ওরা আমি তো বললাম জার্নালিজম, আমি কিছুদিন আগে একজন দেখলাম সে জার্নালিজম থেকেই ও ইন্টার্ন করতেছে, প্লাস হলো ইংলিশ মিডিয়াম থেকে, ইংলিশ সাবজেক্ট থেকেও। একটা এক্সাম্পল দিলাম, এটা ম্যাথমেটিক্স থেকে, ফিজিক্স থেকে, সবার সুযোগ আছে। ওরা ব্রড ফিল্ড থেকে রিক্রুট করে, কারণ সব ফিল্ড থেকে লাগে। আপনি চিন্তা করেন একটা মোবাইল তৈরি করার জন্য কি কি লাগে, এখানে সবকিছু লাগে। শুধু ইঞ্জিনিয়ার দিয়ে একটা মোবাইল তৈরি হয় না, ডিজাইনার লাগে, পাবলিকলি এটা অ্যাভেলেবল করার জন্য যত প্রসিডিউর, লিগ্যাল প্রসিডিউর, আইনজীবী লাগে, সবকিছু লাগে। এখানে সেজন্য বলতেছি কোনো ফিল্ড থেকে যে আসতে পারবে না এরকম কোনো কিছু নাই, যে কোনো ফিল্ড থেকে আসতে পারবে। আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের আর কোনো কোশ্চেন নেই নেয়ার মতো এখন। তো আশা করছি হচ্ছে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমরা ভালো কিছু আপনাদের দিতে পেরেছি, অনেক ইনফরমেশন আজকে দিতে পেরেছি। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ইনফরমেশন নিতে অনেক বেশি পছন্দ করি, বাট সেটাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি না। ইনফরমেশন আমাদের মধ্যে অনেক আছে, সেটা কাজে লাগাতে পারি না।
তো আমরা ট্রাই করব, আশা করছি যারা আমরা আজকে শুনলাম ইনফরমেশন গুলো, অথবা পরে আমাদের ফেসবুক পেজে এটা থাকবে, যারা তখন শুনবো যে এই ইনফরমেশন গুলো শুনবো, তারা আশা করছি সবাই হচ্ছে কাজে এই ইনফরমেশন গুলো কাজে লাগানোর চেষ্টা করব, এবং ভবিষ্যতে আমরা যেন জাস্ট বিসাইড মামুন ভাই অর তাকেও যেন আমরা সারপ্রাইজ করে আমরা অতিক্রম করে চলে যেতে পারি, এই ধরনের আশা বা এই ধরনের কামনা আমাদের মধ্যে সবার মধ্যে জাগ্রত হোক, সেই আশা আমি করছি। মামুন ভাই, আপনি যদি শেষে কিছু আমাদের সবার জন্য আপনার শেষ কথা যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ সানোয়ার। আমি সবাইকে অনুরোধ করব, সবাই নিজের গোলের প্রতি গোলকে ফিক্সড রাখেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, এবং নিজের পজিশনের জন্য কখনো নিজের পজিশন নিয়ে হতাশ হবেন না। একটা জিনিস মনে রাখবেন, টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আপনাকে যেখানে কেউ বাধা দিবে সেটাকে বাধা হিসেবে না নিয়ে সেটা অনুপ্রেরণা হিসেবে নেবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার এবং সানোয়ারের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি বেশি তাদের দোয়া কবুল হবে। যদি অন্যের জন্য দোয়া করেন তাহলে নিজের জন্য দোয়া কবুল হবে, সেই দোয়াটা আগে নিজের জন্য কবুল হয়। আর স্মাইল, প্লিজ কিপ স্মাইলিং, স্মাইল ইজ সুন্নাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, থ্যাংক ইউ। আমিও সবসময় হাসার চেষ্টা করবো, কিপ স্মাইলিং। যদিও আমি হাসি, প্রচুর হাসি। আমি হাসির জন্য একবার হচ্ছে এক প্রফেসর, আমি বোর্ড ভাই হাসতেছিলাম, এই জন্য আমি প্রচুর ছাড়ি খাইছিলাম, আমি কোশ্চেন আনসার দিতে পারিনি, তারপরে হচ্ছে আমি হাসতেছিলাম, এটার জন্য প্রফেসর আমাকে অনেক ছাড়ছিল। তারপরেও আমি কেন জানি হাসি সবসময়। হাসিটা হচ্ছে সবচেয়ে মানুষের বড় সৌন্দর্য, হাসতে থাকবেন এবং সাকসেস ইজ ইয়ার্স, সবসময় আসবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং সবাই আর্ক এডুকেশনের নেক্সট উইকে যে জিআরই সেমিনারটা আছে, ক্র্যাকিং দ্য জিআরই, সেখানে জয়েন করবেন সেই আশায় আজকে আমরা আল্লাহ হাফেজ বলছি, বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই। বাই বাই।